আমরা এখন চ্যাপ্টার 4 এ চলে আসছি, মানে হচ্ছে আমাদের কেমিস্ট্রি এমসিকিউ আন্ডার সিরিজের অলরেডি আমরা কয়টা চ্যাপ্টার শেষ হয়ে গেছে? 3টা। এখন আমরা চ্যাপ্টার 4 এ, আশা করি হচ্ছে আমরা দ্রুত শেষ করে ফেলতে পারবো ইনশাআল্লাহ, ঠিক আছে? এটা দিছি না, এরপরে ফিজিক্স এর দিব। ফিজিক্সটাকে হচ্ছে আমাদের আরো আগে শেষ করা উচিত। দেখো তারপরে দেখো আমরা পর্যায় সারণী শুরু করি। আমাদের টার্গেট কি? কেমিস্ট্রিতে 600 প্লাস এমসিকিউ সলভ করা। অলরেডি কয়টা সলভ করছি তোমরা নাম্বার দেখতে পারবা। আমরা এখন কত নাম্বার আসি? 140 আসি, ঠিক আছে? অলরেডি 140টা সলভ হয়ে গেছে। ওকে, মেন্ডেলিফের পর্যায় সারণীর মূল ভিত্তি কোনটি? দেখো মেন্ডেলিফ পর্যায় সারণীর কাহিনীগুলো জানো। পর্যায় সারণীতে 118টা মৌল আছে, 118টা মৌল আছে পর্যায় সারণীতে, ঠিক আছে? একটু সামনে থেকে ধারণা দিই, দেখো তাইলে এই এমসিকিউ গুলো ইজিলি পারবা। পর্যায় সারণী, সো আধুনিক পর্যায় সারণীর মানে ভালো করে বুঝো, আধুনিক পর্যায় সারণীর ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস। আধুনিক পর্যায় সারণীর ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস, মনে রাখবা ইলেকট্রন বিন্যাস। আর ম্যাক্সওয়েলের যে ইলেকট্রন বিন্যাস ছিল, মানে আর পর্যায় সারণী ছিল, ওইটার ভিত্তি ছিল পারমাণবিক ভর। পারমাণবিক ভর, ঠিক আছে? আচ্ছা, তো পর্যায় সারণীতে কয়টা মৌল আছে? মনে রাখবে 118টা মৌল আছে। এর মধ্যে 98টা পাওয়া যায় তোমার প্রকৃতিতে, এই 20টা কৃত্রিম, ঠিক আছে? এটা হচ্ছে প্রকৃতিতে পাওয়া যায় 98টা। ওকে, আধুনিক পর্যায় সারণীতে 18টি গ্রুপ আছে, 18টি গ্রুপ আছে এবং 60টি পর্যায় আছে আধুনিক পর্যায় সারণীতে, ঠিক আছে? আর মেন্ডেলিভেরটাই ছিল মেবি 12টি পর্যায় বা 12টি হচ্ছে আনুভূমিক সারি এবং 8টা খাড়া স্তম্ভ। এটা একটু মনে রাখো, ঠিক আছে? আরো কয়েকটা জিনিস, ত্রয়ী সূত্র দিছে কে জানো? ত্রয়ী সূত্র দিছে হচ্ছে তোমার, ত্রয়ী সূত্র কে দিছে? ত্রয়ী সূত্র দিছে হচ্ছে বিজ্ঞানী ডুবেরাইন। অষ্টক সূত্র দিছে নিউল্যান্ড। এই বিজ্ঞানীগুলো মনে রেখো, আমাদের অনেক কাজে আসবে, ঠিক আছে? ত্রয়ী সূত্র ডুবেরাইন। আচ্ছা, আরো কয়েকটা জিনিস দেখাই ভাইয়া। এখান থেকে তো আমাদের আনা যায়, কেমিস্ট্রি না পর্যায় সারণী ডিরেক্ট আনা যায়, সেটা আনে। এটাতে আমরা দেখতে পাইতেছি কি? দেখতে পাইতেছি এই যে 1 নাম্বার পর্যায়ে মাত্র 2টা মৌল আছে, মনে রাখা। 1 নাম্বার পর্যায়ে কয়টা মৌল আছে? 2টা। 2 নাম্বার পর্যায়ে কয়টা আছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। তো 2 নাম্বার আর 3 নাম্বার পর্যায়ে কয়টা করে মৌল আছে? 8টা করে। সেটা আমাদের লেখা লাগবে। এটাকে ছোট করি। দেখো আমরা এটা দেখেই দেখছি, আমরা আমাদের মতো এটা দেখে কি দেখছি যে আমাদের কোন পর্যায়ে কতটা মৌল আছে, ঠিক আছে? সো আমরা দেখলাম আমাদের 1 নাম্বার পর্যায়ে এখানে কি দেখতেছি? পর্যায় আর মৌলের সংখ্যা, এগুলো একটু মনে রাখবা। 1 নাম্বার পর্যায়ে মৌল আছে 2টা, 2 নাম্বার পর্যায়ে মৌল আছে 8টা, সেম ভাবে 3 নাম্বার পর্যায়ে মৌল আছে 8টা। এবার 4 নাম্বার আর 5 নাম্বারে সেম আছে। 4 নাম্বারে আছে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, আমি জানি 18টা ফুল আছে। 4 নাম্বার আর 5 নাম্বারে 18টা করে মৌল আছে প্রত্যেকটা পর্যায়ে, ঠিক আছে? এগুলা মনে রাখতে হবে, অনেক ক্ষেত্রে আছে। এবং 6 নাম্বার আর 7 নাম্বার পর্যায়ে কয়টা করে মৌল আছে? তুমি দেখবা 18টা। বাট এই যে ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সিরিজ আছে, এই ল্যান্থানাইট সিরিজ মানে কি? এই ল্যান্থানাইট সিরিজ হচ্ছে আমার তোমার 57 থেকে 57 থেকে 71 পর্যন্ত 15টা মৌল আছে, যেগুলার ধর্ম এতটাই কাছাকাছি যেগুলাকে পর্যায় সারণী 3 নাম্বার গ্রুপে ছিল, 6 নাম্বার পর্যায়ে 3 নাম্বার গ্রুপে ছিল। সো এটাকে পর্যায় সারণীতে স্থান না দিয়ে আলাদাভাবে পর্যায় সারণীর নিচে স্থান দেওয়া হয়েছে পর্যায় সারণীর সৌন্দর্য রক্ষার্থে, ঠিক আছে? সেম ভাবে অ্যাক্টিনাইট সিরিজের মৌল হচ্ছে তোমার এই যে 89 থেকে শুরু করে 103 পর্যন্ত, এখানে 15টা আছে। এগুলো হচ্ছে তোমার কি করা হয়? পর্যায় সারণীর নিচে স্থান দেওয়া হয়েছে। এবং অ্যাক্টিনাইট সিরিজ আছে 7 নাম্বার পর্যায়ের 3 নাম্বার গ্রুপে, ঠিক আছে? তো এটা থেকে আমরা বুঝতে পারি, দেখো এই 6 নাম্বার গ্রুপে তোমার টোটাল মৌল আছে করে জানো? টোটাল মৌল আছে 6 নাম্বার গ্রুপে তোমার এখানে পাইলা 15 আর 17, ঠিক আছে? টোটাল 32টা, ঠিক আছে? 6 নাম্বার গ্রুপে টোটাল মৌল আছে 32টা, 7 নাম্বার পর্যায়ে মৌল আছে 32টা। এগুলো আমরা পর্যায়ের ক্ষেত্রে শিখছি, কোন পর্যায়ে কতটা মৌল আছে, দেখছো? শিখেই ফেলছি না? এবার আসো গ্রুপের ক্ষেত্রে, কোন গ্রুপে কতটা মৌল, আসো কোন গ্রুপে কতটা মৌল, মৌল সংখ্যা, ঠিক আছে? কোন গ্রুপে কতটা মৌল। 1 নাম্বার গ্রুপে দেখো, 1 নাম্বার গ্রুপে কয়টা আছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, এটাতেও আছে 7টা। 1 নাম্বার প্লাস হচ্ছে 18 নাম্বার গ্রুপ,
এই দুটাতে আছে 7টা করে মৌল, ঠিক আছে। এরপরে এই যে 3 নাম্বার দেখতেছো, এই যে সরি এটা 2 নাম্বার গ্রুপ, 2 নাম্বার গ্রুপ এবং 5 6 সরি এটা 5 6 না, এটা তো ঠিক মতো দেওয়া নাই, এটা হচ্ছে তোমার বুরন না 15 নাম্বার গ্রুপ থেকে শুরু, ঠিক আছে, সরি বুরন না। আচ্ছা 1 2 3 4 5 6 7 8 9 সরি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13 থেকে শুরু, ঠিক আছে। তো এই যে 13 থেকে 17 পর্যন্ত 13 14 15 16 17 এগুলাতে কয়টা করে মূল আছে? 1 2 3 4 5 6টা করে। সো 2 প্লাস 13 থেকে 17 পর্যন্ত এই প্রত্যেকটা গ্রুপে মূল আছে 6টা করে, ভালো করে বুঝো। এবং 3 নাম্বার বাদ দিয়ে বাকি যেগুলো আছে এই যে 3 বার 4 4 5 6 7 8 9 10 11 12 দ্যাট মিন্স 4 থেকে 12 পর্যন্ত প্রত্যেকটা গ্রুপে মূল আছে 4টা করে, এবং 3 নাম্বার গ্রুপে মূল আছে একাই 32টা। এটা স্পেশাল, এটা পরীক্ষায় আসে। 3 নাম্বার গ্রুপে কয়টা মূল আছে? 32টা। এতটুকু মনে থাকলে তোমার এনাফ। আমরা একটু কোয়েশ্চেন সলভে যাই, ঠিক আছে। এটাকে এখান থেকে ক্রস দেই, আমরা একটু ধারণা নিলাম পর্যায় সারণী সম্পর্কে। পর্যায় বের করে আমরা পরে শিখবো। এখন হচ্ছে এটা দেখি, মেন্ডেলিফের পর্যায় সারণীর মূল ভিত্তি কি ছিল? মেন্ডেলিফের পর্যায় সারণীর মূল ভিত্তি ছিল পারমাণবিক ভর। এটা ভাইয়া শিখেছি, ঠিক আছে। মেন্ডেলিফের পর্যায় সারণীর মূল ভিত্তি কি? পারমাণবিক ভর। এরপরে হ্যাঁ পর্যায় সারণী এখন স্টার্ট হয়েছে। এরপরে আসো মেন্ডেলিফের পর্যায় সারণী কয়টা খাড়া স্তম্ভ ছিল? মেন্ডেলিফের পর্যায় সারণীতে খাড়া কলাম ছিল হচ্ছে এগুলা ছিল হচ্ছে 8টা। খাড়া ছিল 8টা এবং আনুভূমিক সারি ছিল, মেন্ডেলিফেরটায় আনুভূমিক সারি ছিল হচ্ছে তোমার 12টা, ঠিক আছে। খাড়া কলাম ছিল 8টা, আনুভূমিক সারি ছিল 12টা। ত্রয়ী সূত্র কে প্রদান করে? আমি একটু আগেই পড়ছি, ডুবেরাইন ত্রয়ী সূত্র প্রদান করে, একটু আগে পড়ছি না? ইম্পর্টেন্ট এটা বলছি। আমাদের শরীরে কত ধরনের মূল আছে? ইম্পর্টেন্ট, আমাদের শরীরে কত ধরনের মূল আছে? ভাই আমাদের শরীরে 26 ধরনের মূল আছে। কত ধরনের মূল আছে? 26 ধরনের। এটা মনে রাখবা, আমাদের শরীরে কত ধরনের মূল আছে? 26 ধরনের। প্রকৃতিতে প্রাপ্ত মূলের সংখ্যা 98, বাকি 20টা হচ্ছে তোমার ল্যাবে বানানো, কৃত্রিমভাবে বানানো, এবং টোটাল মূল 118টা। আয়রন পর্যায় সারণীর কোন পর্যায়ে অবস্থিত? এই যে পর্যায় আর গ্রুপ নির্ণয়, এগুলো একটু শেখা লাগবে, ঠিক আছে। মনে রাখবা ইলেকট্রন বিন্যাস করে, এই যে ফার্স্টে সোডিয়ামে ইলেকট্রন বিন্যাস করি 11, 1s2 2s2 2p6 3s2 3p6 হয় নাই, এখানে 10টা হয়ে গেছে সোডিয়াম, তো তাহলে এখানে 10টা, তাহলে এখানে হয় 3s1। তো মনে রাখবা, যদি এটা হচ্ছে আমাদের রুল নাম্বার 1, যদি কোনোটার ইলেকট্রন বিন্যাস করে শেষ শক্তি স্তরে শুধু s অরবিটাল থাকে, তাহলে s অরবিটাল, দেখো এটা শেষ শক্তি স্তরে শুধু s আছে, আর কোনোটা নাই। এটা 3 নাম্বারটাই তো শেষ শক্তি স্তর, s আছে। তাহলে s অরবিটালের ইলেকট্রন সংখ্যা হবে তার গ্রুপ নাম্বার, ঠিক আছে। s এর ইলেকট্রন আছে একটা, তাহলে এটার গ্রুপ হবে এই 1। গ্রুপ হবে কি? এই যে s এর ইলেকট্রন সংখ্যা একটা, ঠিক আছে। আচ্ছা, এবং পর্যায় ইজি, তার সর্বশেষ শক্তি স্তর যেটাই থাকবে এটাই তার পর্যায় নাম্বার। সর্বশেষ শক্তি স্তর যেটাই থাকবে এটাই তার পর্যায় নাম্বার 3। এটা হচ্ছে আমাদের রুল 1। এবার আসো রুল 2 তে। রুল 2 তে বোঝানোর জন্য আমি তোমাদেরকে বুঝাই। মনে করো অ্যালুমিনিয়াম 13 না, অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2p6 3s2 3p1। দেখো এটা হচ্ছে অ্যালুমিনিয়াম 13। তো আমাদের দ্বিতীয় রুলে বলছে, যদি তোমার ইলেকট্রন বিন্যাসের পর কোন মৌলের সর্বশেষ শক্তি স্তরে s আর p অরবিটাল থাকে, কি বলছি? ইলেকট্রন বিন্যাসের পর সর্বশেষ শক্তি স্তরে যদি s প্লাস p অরবিটাল থাকে, ভালো করে বুঝো, s প্লাস p অরবিটাল থাকে, তাহলে এইগুলোর সাথে আরো 10 যোগ করলে যেটা পাও এটা হচ্ছে গ্রুপ নাম্বার, ঠিক আছে। এখানে s এর আছে 2টা ইলেকট্রন, p তে আছে একটা ইলেকট্রন, আরো 10 যোগ করলে টোটাল হয় 13। দ্যাট মিন্স এই অ্যালুমিনিয়ামের গ্রুপ হচ্ছে 13। এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের গ্রুপ। এটা হচ্ছে আমাদের রুল 2। আর এটাতে পর্যায় কত? পর্যায় তো আর 3, এটা বুঝাইতে যাইতেছে, শেষ শক্তি স্তরই হচ্ছে তার পর্যায়, ঠিক আছে। এতটুকু বুঝছি, ওকে। 2টা রুল গেল। এবারে আসো থার্ড রুল। এটা কি ভাইয়া? এটা মনে করো আয়রন, ঠিক আছে। আয়রন কত? 26। এটা ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2 3p6, তারপরে হচ্ছে 4s2, দেন হচ্ছে 3d6। এটাই তো আয়রনের ইলেকট্রন বিন্যাস। এতক্ষণ তো এটাই তো জপতেছি। তো আয়রনের ক্ষেত্রে কি পাইতেছি আমরা? ভালো করে বুঝি, এটা হচ্ছে আয়রনের ইলেকট্রন বিন্যাস। তো আয়রনের ক্ষেত্রে আমরা পাইতেছি সর্বশেষ শক্তি স্তরে 2s আছে, ঠিক আছে। দ্যাট মিন্স s এর ইলেকট্রন কি আমাদের গ্রুপ নাম্বার হয়ে যাবে? না।
প্রথমে সর্বশেষ শক্তিস্তর নাম্বার 4, এটাই তার পর্যায় 4, পর্যায় 4 এটা তো বুঝে গেছি, এটা দুধবাদ। বাট সর্বশেষ শক্তিস্তরে যদি এস থাকে এবং এর আগে যদি ডি থাকে, কি বলছি, সর্বশেষ শক্তিস্তরে যদি এস অরবিটাল থাকে এবং এর আগেরটাতে যদি ডি অরবিটাল থাকে, তাহলে এস আর ডি এর টোটাল ইলেকট্রনই হবে তার গ্রুপ নাম্বার, এস আর ডি এর টোটাল ইলেকট্রনই হবে তার গ্রুপ নাম্বার। তো এটা দেখো শেষে এস আছে, এস আছে 2টা, এর আগে ডি আছে, ডি আছে 6টা, টোটাল গ্রুপ হচ্ছে 8টা। ঠিক আছে, আর পর্যায় তো আর এইটা পর্যায় 4। ঠিক আছে, তাহলে আয়রনের পর্যায় কত 4, গ্রুপ কত 8। ঠিক আছে, বুঝছি। আয়রন, আয়রন Fe, এটার পর্যায় সারণীর অবস্থান কোথায়, কোন পর্যায়ে, এটা তো শেষ 4 নাম্বার পর্যায়ে একটু আগেই বের করছি। তো সর্বশেষ শক্তিস্তর 4 থাকে, এই জন্য পর্যায় সারণী সপ্তম পর্যায়ে কয়টি মৌল আছে, আমরা দেখছি সপ্তম পর্যায়ে মৌল আছে 32টা, ষষ্ঠ পর্যায়ে 32টা। ঠিক আছে না, এই যে উপরে বারো করে লিখে দিয়ে আসছি, যে এই জায়গাটা এগুলা লিখে দিয়ে আসছি না, এই যে এইগুলা এই যে কোন পর্যায়ে, সপ্তম পর্যায়ে কত, সপ্তম পর্যায়ে কত মূল্য দেখছো। ওকে, এরপরে আসো, সালফারের সাথে নিচের কোন মৌলের ধর্মের মিল বিদ্যমান, ভালো করে বুঝবা, সালফারের সাথে কোনটার ধর্ম বিদ্যমান আছে। তো সালফারের সাথে, এটা হচ্ছে অষ্টক নিয়ম, নিউল্যান্ডের যে অষ্টক নিয়ম আছে, একটা মৌলের ধর্মের সাথে তার অষ্টম মৌলের ধর্ম মিলে যায়, একটা মৌলের ধর্মের সাথে তার অষ্টম মৌলের ধর্ম মিলে যায়। দেখবেন সালফার আছে, সালফার কত ভাইয়া, ভালো করে বুঝো, এটা কি অষ্টক সূত্র, এটা কি ভাইয়া, কোন মৌলের ধর্ম মিলে যায়, এটা হচ্ছে আমাদের অষ্টক সূত্র, অষ্টক। ঠিক আছে, সালফারের সাথে নিচে কোন মৌলের ধর্ম মিলে যাবে, তার 8 নাম্বার যে মূল আছে সেটা ধর্ম মিলে যায়। সালফারের পারমাণবিক সংখ্যা 16। তো এটা থেকে আর যদি বিয়োগ দেও তাইলে পাবা কত, এটা থেকে ভালো করে বুঝো, সালফার কোনটার ধর্ম মিলবে, সালফারের তো পারমাণবিক সংখ্যা 16, সালফারের 16, দেখবেন সালফারের সাথে তার 8 নাম্বার পরের যে মূল আছে, 8 নাম্বার পরে কোনটা থেকে, 16 আর 8 হচ্ছে তোমার 16 আর 8 কত ভাইয়া, 16 আর 8 হচ্ছে তোমার 24, দ্যাট মিন্স 24 নাম্বার যেটা আছে ওইটা ধর্ম সালফারের সাথে মিলে যাবে। অথবা সালফারের আগের 8 হইতে পারে, মনে করো তার আগের যে 8 নাম্বার মূল আছে ওইটা, অথবা পরে 8 নাম্বার মূল যেটা আছে, 8টা পরে যেটা আছে, অথবা আগের 8টা আগে যেটা আছে, এগুলো ধর্ম মিলে যায়। দেখবেন 16 থেকে 8 বিয়োগ দিলে 8 হয়, দ্যাট মিন্স 8 নাম্বার পারমাণবিক সংখ্যার বিশিষ্ট মূল অথবা 24 নাম্বার পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলর ধর্ম সালফারের সাথে মিলে যাবে। তো সালফার হচ্ছে তোমার 16, 8 বিয়োগ দিলে 8 পাইছে, এটা মানে অক্সিজেন, এটা মানে কি ক্রোমিয়াম। দেখেন সালফারের ধর্মের সাথে মিল আছে অক্সিজেন আর ক্রোমিয়ামের, তো এই দুটোর মধ্যে এখানে উপস্থিত আছে অক্সিজেন, অক্সিজেন আনসার, বুঝছো। তবে একই গ্রুপে সালফার অক্সিজেন আছে, তো এইগুলোর ধর্মের মিল আছে, এইগুলো এইভাবেও করতে পারবা, বাট এটা অষ্টক সূত্র থেকে এই যে 8 দিয়ে হিসাব করতেও পারবা, অথবা অক্সিজেন সালফার এগুলো একই গ্রুপে, এগুলো হচ্ছে হিসাব করতে পারবা। বাট এটা হচ্ছে অষ্টক সূত্র দেখেই, মানে নিউল্যান্ডের এই যে সূত্র আছে, একটা মূলের ধর্ম তার অষ্টম মূলের ধর্মের সাথে মিলে যায়, তো ওইটা অনুযায়ী করবা। তো যে কোনো একটা মূল বলবে, মনে করো তোমাকে বলছে যে ক্লোরিন, ঠিক আছে, ক্লোরিনের কার কার সাথে ধর্ম মিলে যায়, তাহলে ক্লোরিন মানে হচ্ছে 17, তুমি দেখবা এটার আগে কোনটা, মানে 8 বিয়োগ দিবা, তাহলে কি পাবা 9, ক্লোরিনের সাথে 9 নাম্বার মূল্য হচ্ছে ফ্লোরিন, ফ্লোরিনের ধর্ম মিলে যাবে। ঠিক আছে, এরপরে 17 সাথে 8 যোগ দিবা, 17 আর 8 কত, 17 আর 8 কত, 8 আর 7 হচ্ছে তোমার 5, সরি 7 5 12, 5 হাতে আছে 1, 25 নাম্বারে কোনটা আছে, ম্যাঙ্গানিজ। আচ্ছা, অষ্টম ধর্মের সাথে মিলে যায়, যাই হোক, এটা পারমাণবিক বর অনুসারে সাজাইলে, সংজ্ঞা না পারমাণবিক বর অনুসারে সাজাইলে, যাই হোক, এইভাবে তুমি বের করতে পারবা। তোমাকে যেগুলো জানার মধ্যে এগুলো আছে, ফ্লোরিনের সাথে কোনটা দেখো, 8 বিয়োগ দিলে ফ্লোরিন আসে, ফ্লোরিন মিলে যাবে, এইভাবে আনসার দিয়ে দিতে পারবো। ঠিক আছে, অ্যাক্টিনাইট সারি মৌল সময়ের পারমাণবিক সংখ্যা, যে অ্যাক্টিনাইট পড়ছি না, পেন্টানাইট হচ্ছে 57 থেকে কত সামথিং, আর অ্যাক্টিনাইট হচ্ছে 89 থেকে 103, মনে আছে, আমি দেখাইছি, ওই যে পর্যায় সারণীতে দেখাইছি। অ্যাক্টিনাইট হচ্ছে 89 থেকে 103 পর্যন্ত 15টা মৌল আছে। ল্যাবেসিয়া কতটা মৌল নিয়ে পর্যায় সারণী তৈরি করেন, মনে রাখবা, ল্যাবেসিয়া কতটা মৌল নিয়ে পর্যায় সারণী তৈরি করছে, 33টা মৌল নিয়ে পর্যায় সারণী গবেষণা শুরু করছিল। ঠিক আছে, ল্যাবেসিয়া 33টা মৌল নিয়ে পর্যায় সারণী গবেষণা শুরু করছিল। ইউপেক কর্তৃক স্বীকৃত মৌলের সংখ্যা এখন পর্যন্ত 118টা, কয়টা, 118টা। ঠিক আছে, পারমাণবিক বরের ভিত্তিতে সাজালে কোন দুটি মৌলের ক্ষেত্রে পর্যায় সূত্রের ব্যতিক্রম ঘটে, আমরা দেখছিলাম পারমাণবিক বর অনুসারে সাজাইলে আমাদের নিয়ম হইতেছে যেটার বর কম ওইটা আগে, যেটার বর বেশি ওইটা পরে বসবে। সেক্ষেত্রে
ব্যতিক্রম কোটা হচ্ছে আমরা দেখছিলাম হচ্ছে কোনটা কোনটা ক্ষেত্রে ভাইয়া, ব্যতিক্রম কোটা হচ্ছে তোমার আর্গন আর হচ্ছে ক্যালসিয়ামের ক্ষেত্রে। দেখো আর্গন, পটাশিয়াম এবং ক্যালসিয়াম, এখানে আর্গনের বোর্ড 40, পটাশিয়ামের বোর্ড কত 39 এবং ক্যালসিয়ামের বোর্ড থাকে 40। দ্যাট মিনস আমরা দেখি আর্গনের আগে সূত্র মতে পটাশিয়াম 39, তো এটা আগে বসার কথা ছিল আর আর্গন পরে বসার কথা ছিল, বাট আমাদের পর্যায় সারণীতে আর্গন আগে কিন্তু পটাশিয়াম পরে। আর্গনের পারমাণবিক সংখ্যা 18, পটাশিয়াম 19। দেখবে আর্গন আগে পটাশিয়াম হচ্ছে পরে। তো পারমাণবিক বল অনুসারে সাজাইলে আর্গন আগে পটাশিয়াম পরে বসে, বাট পারমাণবিক বল অনুসারে সাজানোর পরেও পর্যায় সারণীতে আর্গন নিষ্ক্রিয় মূল্যের জন্য আর্গনকে 18 নম্বর গ্রুপে স্থান দিয়ে পরে পটাশিয়ামকে দেওয়া হয়েছিল। ওটা ব্যতিক্রম ঘটে, কারণ পারমাণবিক বল অনুসারে সাজাইলে নিয়ম আমাদের 39, এটা আগে হওয়ার কথা, বাট আর্গনকে আগে দিয়ে দিছে। সো এইটাতেই আমাদের ব্যতিক্রম ঘটে আর্গন এবং পটাশিয়ামের ক্ষেত্রে। ঠিক আছে, নিচের কোনটি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সংকেত? দেখো পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4, এটাই হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটা তো ইজি, এটা অনেক ফেমাস একটা যৌগ, সেটা মনে রাখবা। পর্যায় সারণীর ব্যতিক্রমী পর্যায় কোনগুলা? পর্যায় সারণীর ব্যতিক্রমী পর্যায় হচ্ছে একদম শেষের গুলা, ষষ্ঠ আর সপ্তম, কারণ ওইগুলাতে লেন্থানাইড ও অ্যাক্টিনাইড সারিকে হচ্ছে মানে একটা গ্রুপের মধ্যে 15টা মূল্য বসাই দিছে, মনে আছে? ওই যে ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ে কি করছে তোমার 3 নাম্বার গ্রুপে, ষষ্ঠ পর্যায়ে 3 নাম্বার গ্রুপে লেন্থানাইড সিরিজ রে বসাই দিছে, ঠিক আছে 15টা, এবং সপ্তমে হচ্ছে সপ্তম পর্যায়ে 3 নাম্বার গ্রুপে অ্যাক্টিনাইড সিরিজ বসাই দিছে। এই যে এইটাই হচ্ছে ব্যতিক্রম। দেখো এটাই হচ্ছে ব্যতিক্রম, এটাই ব্যতিক্রম। এই যে এগুলো এক্সট্রা বসাই দিছে। এই যে একটাতে দেখো 57 থেকে 71, এটাতে আবার 89 থেকে 103, এই দুইটা হচ্ছে ব্যতিক্রম। ঠিক আছে, বুঝাইতে পারছি? ষষ্ঠ এবং সপ্তম, অষ্টম তো কোনো পর্যায়ে নাই। ঠিক আছে, অষ্টম ভুলে দাগাইও না। 24 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটির অবস্থান পর্যায় সারণীর কোন গ্রুপে? 24 পরমাণু মানে হচ্ছে ক্রোমিয়াম। 24 ইলেকট্রন বিন্যাস করা লাগে ভাইয়া 1s2 2s2 2p6 3s2 3p6, পরে হচ্ছে 4s2 3d4 হওয়ার কথা, বাট এটা ব্যতিক্রম, 4s1 3d5 হয়ে যায়। এটা হচ্ছে আমাদের ক্রোমিয়াম, ভালো করে জানি ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস। তো এটার পর্যায় সারণীর কোন গ্রুপে আছে? দেখো এটা সর্বশেষ শক্তি স্তরে আছে s অরবিটাল, এর আগে আছে d অরবিটাল। দেখবেন এটা 3 নাম্বার রুলে পড়তেছে, তাহলে আমাদের এটার গ্রুপ নাম্বার হবে s আর d এর টোটাল ইলেকট্রন সংখ্যা যোগ করলে হচ্ছে আমরা এটার গ্রুপ নাম্বার পাবো। ঠিক আছে, তো s এর ইলেকট্রন কয়টা ভাই? s এর ইলেকট্রন একটা, d এর ইলেকট্রন 5টা, এগুলা যোগ করলে আমরা 6টা পাই। দ্যাট মিন্স এটার গ্রুপ নাম্বার হচ্ছে 6। বুঝছি? ওকে, একই মৌলের ক্যাটায়ন এত A3+, এটাতে 23টি ইলেকট্রন আছে, মৌলটির পর্যায় সারণীতে অবস্থান করে। দেখো এই ক্যাটায়নে 23টা ইলেকট্রন আছে, 3টা ত্যাগ করার পরে যদি 23টা ইলেকট্রন থাকে, ভালো করে বুঝো, 3টা ত্যাগ করার পরে 23টা ইলেকট্রন থাকলে টোটাল ইলেকট্রন কত? টোটাল ইলেকট্রন হবে দেখো 23, 3টা ত্যাগের পরে 23টা থাকতেছে, ওই 3টা সহ 26টা টোটাল। 26 ইলেকট্রন আছে আয়রনের, আয়রনের পর্যায় সারণী অবস্থান বের করতে বলছে, এবং আয়রনেরটা আমরা একটু আগেই করছিলাম। এটা 4 নাম্বার পর্যায়ে কত নাম্বার গ্রুপে ছিল? মেবি 8 নাম্বার গ্রুপে। 4 নাম্বার পর্যায়ে 8 নাম্বার গ্রুপে ছিল, আয়রনের ইলেকট্রন বিন্যাস বের করে করছিলাম আমরা উদাহরণে। কোনটি মৃৎকার ধাতু? মনে রাখবা মৃৎকার ধাতু হচ্ছে গ্রুপ 2 এ অবস্থিত, যেগুলা গ্রুপ 2 এ। ক্ষার ধাতু কোনগুলা? এই যে একটু দেই, ভালো করে বুঝাই। ফার্স্টে আসো ক্ষার ধাতু। ক্ষার ধাতু হচ্ছে গ্রুপ 1 এ যেগুলো আছে, গ্রুপ 1 এ যেগুলো আছে অথবা সর্বশেষ শক্তি স্তরে যেগুলোর একটা ইলেকট্রন থাকে। ঠিক আছে, সর্বশেষ শক্তি স্তরে আচ্ছা একটা ইলেকট্রন থাকে। ঠিক আছে, এরপরে মৃৎকার ধাতু কোনগুলা? গ্রুপ 2 এর মৌলগুলো হচ্ছে মৃৎকার ধাতু। গ্রুপ 2 এর মৌলগুলো হচ্ছে মৃৎকার ধাতু। অবস্থান্তর মৌল, অবস্থান্তর হচ্ছে তোর 3 থেকে 12 পর্যন্ত অবস্থান্তর মৌল, 3 থেকে 12 পর্যন্ত অবস্থান্তর মৌল কোনগুলা ভাইয়া? অবস্থান্তর মৌল হচ্ছে 3 থেকে 12 পর্যন্ত। ঠিক আছে, অবস্থান্তর মূল কত? 3 থেকে 12। ঠিক আছে, হইছে। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস মুদ্রা ধাতু। মুদ্রা ধাতু হচ্ছে গ্রুপ 11 গুলা। গ্রুপ 11তে কোনগুলা আছে মুদ্রা ধাতুর মধ্যে? মুদ্রা ধাতুর মধ্যে আছে তোমার হচ্ছে কপার, সিলভার এন্ড গোল্ড। এগুলাকে প্রাচীনকালে মুদ্রা হিসেবে ব্যবহার করা হইতো, জন্য এগুলার নাম হচ্ছে মুদ্রা ধাতু। কপার, সিলভার, গোল্ড। গোল্ড মানে হচ্ছে AU, অররাম থেকে গোল্ড আসছে।
রঞ্জেনিয়াম ব্যতীত। এরপরে হ্যালোজেন, সবচেয়ে ইম্পর্টেন্ট। হ্যালোজেন মানে লবণ উৎপাদনকারী, এবং হ্যালোজেন গ্রুপের মূল হচ্ছে গ্রুপ 17। গ্রুপ 17 হচ্ছে হ্যালোজেন গ্রুপের মূলগুলো। ঠিক আছে, তো মৃৎকার ধাতু কোনগুলা গ্রুপ 2 তে যে আছে, বা গ্রুপ 2 তে অথবা সর্বশেষ শক্তি স্তরে দুইটা ইলেকট্রন আছে, দুইটা ইলেকট্রন সর্বশেষ শক্তি স্তরে। সো এখান থেকে গ্রুপ 2 তে কোনটা আছে? আর্গন গ্রুপ 18 তে, আর্গন গ্রুপ 18 গ্রুপ। ঠিক আছে, ক্রিপ্টন ও নিষ্ক্রিয় মূল, এটারও 18 নাম্বার গ্রুপে। স্ট্রনসিয়াম, ফ্রান্সিয়াম, ঠিক আছে, এটার মধ্যে যে কোনো একটা। আমরা জানি, দেখো পর্যায় সারণী বের করো। পর্যায় সারণী তুমি কোথায়? পর্যায় সারণী বের করো। আসে না কেন পর্যায় সারণী? কি দুঃখ পেয়ে গেছে নাকি বোর্ড হ্যাং করে ফেলছে? বোর্ডে হ্যাং করে ফেলছে। আচ্ছা, যাই হোক, সো আমাদের পর্যায় সারণীর গ্রুপ 1 এ যেগুলো আছে, গ্রুপ 1 এর গুলো হইতেছে তোমার কি কি ভাইয়া? পর্যায় সারণীর গ্রুপ 1 এ আছে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, পটাশিয়াম, সরি হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম। গ্রুপ 1 এ কারা কারা আছে? গ্রুপ 1 এ আছে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। ঠিক আছে, সোডিয়াম, পটাশিয়াম। তারপরে আছে তোমার রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এগুলো একটু ফ্যামিলিয়ার, এগুলো একটু মনে রাখো। সবগুলা মনে রাখার দরকার নেই, হালকা চোখের দেখা দেখো। যে গ্রুপ 2 তে কি কি আছে? হিলিয়াম, সরি হিলিয়াম না, আবার বেরিলিয়াম থেকে শুরু। গ্রুপ 2 তে আছে বেরিলিয়াম, এই যে এটা কাটতেছে না, জানি না কি জানি কি হয়ে গেছে, হ্যাং করে বলছে। তো এটাতে আছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। এরপরেই আছে মেবি স্ট্রনসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। পরে আছে স্ট্রনসিয়াম, পরে আছে বেরিয়াম, এরপরে আছে রেডিয়াম। এই যে এগুলো গ্রুপ 2, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। সো এখানে গ্রুপ 2 তে আছে স্ট্রনসিয়াম, দ্যাট মিন্স এটাই হচ্ছে আমাদের মৃৎকার ধাতু, বুঝছি? ওকে, এইবার এটা হ্যাং করে ফেলছে না, আমরা একটু অফ যাই, এটাকে একটু রিফ্রেশ দিয়ে দিই। ওকে, সো 157 নাম্বারটা দেখো, আমরা 156 পর্যন্ত পড়ে ফেলছিলাম। বলছে 24 ক্রোমিয়াম এর পর্যায় গ্রুপ নাম্বার কত? কি ভাইয়া? ক্রোমিয়ামের পর্যায় গ্রুপ। সো তুমি কি করবা? পর্যায় গ্রুপ বের করতে হলে ফার্স্টে কি করা লাগে? ইলেকট্রন বিন্যাস করা লাগে। সো ইলেকট্রন বিন্যাস তো পারো, আমরা করি 1s2 2s2 2p6। ঠিক আছে, এই যে আমাদের দুইটা শক্তি স্তর চলে গেল এবং ইলেকট্রন চলে গেছে 10টা। এরপরে 3s2 3p6 হয়ে গেছে 18টা। এরপরে আমাদের দেওয়া উচিত ছিল 4s2 20টা, এবং এখানে দেওয়া উচিত ছিল 3d4। ঠিক আছে, বাট এখানে আমার সমস্যা হয়েছে যেটা ডিটাকে হচ্ছে অর্ধপূর্ণ করার জন্য 4s2 থেকে একটা ইলেকট্রন 3d তে চলে আসে এবং 3d5 4s1 হয়। এটাই হচ্ছে আমাদের ক্রোমিয়ামের সঠিক ইলেকট্রন বিন্যাস, আমরা যেটা জানি আর কি। এটা হচ্ছে ক্রোমিয়ামের সঠিক ইলেকট্রন বিন্যাস। সো এটা থেকে পর্যায় গ্রুপ নাম্বার বের করতে হচ্ছে। সো পর্যায় কত আর গ্রুপ কত? দেখো, এটা সর্বশেষ কোন শক্তি স্তরে ঢুকছে? 4 নাম্বারে। দেখবেন এটা হচ্ছে তার পর্যায়। এটা কি? এটা পর্যায়। আর গ্রুপ কেমনে বের করে? বা গ্রুপ বের করার সূত্র হচ্ছে, এটা কোন রুলে পড়তেছে? দেখো, সর্বশেষে এস আছে এবং এর আগে ডি আছে। দ্যাট মিন্স এস আর ডি তে যতটা ইলেকট্রন আছে সবগুলো যোগ করলে হচ্ছে আমরা গ্রুপ নাম্বার পাবো। ঠিক আছে, তাহলে পর্যায় 4 এবং গ্রুপ হচ্ছে 6। পর্যায় 4, গ্রুপ হচ্ছে 6। ঠিক আছে, এটাই আনসার। এরপরে আসো পর্যায় সারণীতে। পর্যায় সারণীতে ফসফরাসের অবস্থান কোন গ্রুপে? ফসফরাস মানে কি ভাইয়া? পি 15। ফসফরাস কত? 15। তাহলে 15 এটা কি হবে? 1s2 2s2 2p6 3s2 10টা 11টা 12টা হয়েছে, দেন হচ্ছে 3p3 দিবা। এটা না ফসফরাস? তাহলে ফসফরাসের পর্যায় কত? আচ্ছা, এখানে শুধু গ্রুপ বের করতে বলছে, তাহলে গ্রুপ কেমনে বের করবা? দেখো, এটার সর্বশেষ শক্তি স্তরে কি কি আছে? এস আর পি অরবিটাল আছে। তাহলে সর্বশেষ শক্তি স্তরে যদি আমরা জানি এস আর পি অরবিটাল থাকে, তাহলে এর সাথে আরো 10 যোগ করে যেটা পাওয়া যায় এটা হচ্ছে তার গ্রুপ নাম্বার। তাহলে এখানে এস এ আছে 2টা ইলেকট্রন, পি তে আছে 3টা, আরো 10 যোগ করো, এখানে পাবা তুমি টোটাল 15টা। দ্যাট মিন্স গ্রুপ হচ্ছে 15। ঠিক আছে, তো এইভাবে বের করে না। শেষে যদি এস আর পি থাকে 10 যোগ করা লাগে, শেষে যদি এস থাকে এবং এর আগে ডি থাকে, তাহলে এস আর ডি এর মোট ইলেকট্রন হচ্ছে গ্রুপ নাম্বার। আর শেষে যদি শুধু এস থাকে এবং এর আগে ডি যদি না থাকে, শেষে শুধু এস থাকে, তাহলে এস এর ইলেকট্রনই তার গ্রুপ নাম্বার। আচ্ছা, এই মৌলটি পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থিত? ইজি, দেখো পর্যায় সারণী কোন গ্রুপে? আমরা দেখতেছি শেষে এস আছে এবং এর আগে ডি আছে। দ্যাট মিন্স এস আর ডি এর মোট ইলেকট্রনই হবে তার গ্রুপ নম্বর। সো এস এ আছে একটা, ডি এ আছে 5টা, দ্যাট মিন্স 6 নাম্বার গ্রুপে। কোন নাম্বার গ্রুপে? 6 নাম্বার গ্রুপে। ইজি না? ইজি একদম। ঠিক আছে, এরপরে আসো, এইটার ইলেকট্রন বিন্যাসটি নিচের কোনটি? এই ইলেকট্রন বিন্যাস নিচের কোনটি? ঠিক আছে, সো আমরা এখানে দেখি ইলেকট্রন কয়টা আছে। এখানে আছে 2টা 2টা 4টা 6 10টা 12টা 18টা। 18 আর 5 কত ভাইয়া? 18 আর 5 হচ্ছে 23। 18 আর 5 কত?
18 প্লাস 5 সমান হচ্ছে তোমার 23টা। কয়টা ইলেকট্রন আছে? 23টা। এবার এখানে দেখো কোনটাতে ইলেকট্রন 23টা আছে, কোনটাতে ইলেকট্রন 23টা আছে? তো আয়রনের তো ইলেকট্রন 26টা, দ্যাট মিন্স এটা ফার্স্টে বাদ। Fe2 প্লাস মানে কি ভাইয়া? Fe2 প্লাস মানে হচ্ছে আয়রন দুইটা ইলেকট্রন ত্যাগ করছে। Fe2 প্লাস মানে 26টা থেকে দুইটা যদি ত্যাগ করে ফেলে 24টা বাকি আছে, বাট এখানে ইলেকট্রন 23টা, দ্যাট মিন্স এটাও বাদ। অন্যদিকে স্ক্যান্ডিয়াম, স্ক্যান্ডিয়াম কত ভাইয়া? স্ক্যান্ডিয়াম 21, স্ক্যান্ডিয়াম কত? 21, তাহলে এটার তো ইলেকট্রন 21, এটাও বাদ। দ্যাট মিন্স Fe3 প্লাস, দেখো এটাতে Fe হচ্ছে 26, 3 প্লাস মানে 3টা ইলেকট্রন ত্যাগ করছে, তোমার বাকি আছে 23টা ইলেকট্রন। সো এটাই হচ্ছে আমাদের আনসার। যদি আমরা এটার ইলেকট্রন বিন্যাস করে দেখতে পারি, প্রথমে হচ্ছে আমরা আয়রনে ইলেকট্রন বিন্যাস করব। আয়রনে ইলেকট্রন বিন্যাস কেমনে ভাইয়া? ওই যে এটা কতবার যে করতেছি সেম ইলেকট্রন বিন্যাস, 1s2 2s2 2p6 3s2 3p6। এরপরে হচ্ছে আমাদের 4s2 তে যায়, তো 4s2 তে গেছে, সো ইলেকট্রন হয়ে গেছে টোটাল কয়টা? এখানে দেখো এতটুকু 10টা 12টা 18টা, দেন আরো দুইটা 20টা, বাট টোটাল 26টা। দেখুন সেখানে 3d6 দিতে হবে। এবার সে তিনটা কি করতেছে? ত্যাগ করতেছে। তাইলে প্রথমে তিনটার মধ্যে যে তিনটা যে ত্যাগ করবে, তাহলে প্রথমে এই যে এই দুইটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? তার শেষ থেকে যে ত্যাগ করবে, এরপরে আরো একটা যে বাকি আছে, এটা 3d থেকে 3d6 ছিল 3d5 হয়ে যাবে। এটাই হচ্ছে আনসার, এইভাবে হবে। এটা হচ্ছে Fe3+, বুঝছি? ওকে, এই ইলেকট্রন বিন্যাস নিচের কোনটি মেনে চলে? দেখো n-1 d10 ns1। দেখো এখানের মধ্যে আমরা দেখছি একমাত্র কপারেরই শেষের দিকে এরকম থাকে যে 3d10 4s1, এরকম থাকে না? কপারের শেষের দিকে আর কি, কপারের। এটার ইলেকট্রন বিন্যাস তো আমরা অনেকবারই লিখছি। সো দ্যাট মিনস এই যে এটাকে যদি তুমি n ধরো, তাহলে n যদি 4 হয়, তাহলে ns1 হলে 3 কি হবে? n-1 হবে। এখানে d10 আছে, তো এই যে n-1 d10 ns1, এটা কে কে মেনটেন করে? এটা মেনটেন করে হচ্ছে কপার। এরপরে কপারের নিচে আছে সিলভার, সিলভারও এটা মেনটেন করে, মনে রাখবা, ঠিক আছে? ওকে, সো কপার মেনটেন করে এখানে মধ্যে, এবং n-1 d5 ns1 এটাকে মেনটেন করে, এটা মেনটেন করে ক্রোমিয়াম, ঠিক আছে? এটা মেনটেন করে ক্রোমিয়াম, সেগুলো একটু মনে রাখো। এরপরে আসো আর্সেনিক মৌলটি পর্যায় গ্রুপ সংখ্যা কত? দেখো আর্সেনিক কিন্তু 33 ভাই, আর্সেনিক কত? 33। আর্সেনিকের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 33, বা পারমাণবিক সংখ্যা 33। দেখুন আর্সেনিকের ইলেকট্রন বিন্যাস কি হবে? আর্সেনিকের ইলেকট্রন বিন্যাস কি হবে? ভালো করে দেখো, 1s2 2s2 2p6 3s2। আচ্ছা, এইভাবেও লিখা লাগে না যদি হচ্ছে আমরা এতটুকু লিখে ফেলি। দেখো আমি যদি এখানে আর্গন লিখে ফেলি, ঠিক আছে? আর্গন যদি লিখে ফেলি, দ্যাট মিন্স এটা কি বোঝায়? আর্গন লিখে ফেললে বোঝা হচ্ছে আমাদের এতটুকু হয়ে গেছে। আর্গন মানে কি? আর্গন মানে হচ্ছে আমরা জানি 1s2 2s2 2p6 3s2 3p6, এতটুকু হচ্ছে আর্গন, ঠিক আছে? এখানে 18টা ইলেকট্রন আছে। আর্গন লিখলেই বুঝছো এতটুকু লিখে ফেলছি। এর পরবর্তীগুলো লিখতেছি। 3p6 এর পরে আমাদের 4s এ যায়, তো 4s2 হয়, তো 4s2 হয়েছে, তো এখানে 18 আর 2 20 হয়েছে। পরে আবার 3d তে আসে, সো d তে সর্বোচ্চ 10টা জায়গা হয়। d তে সর্বোচ্চ কয়টা জায়গা হয়? 10টা, তো তখন এটা 3d10 হয়ে যায়, 3d10 হয়ে যায়। তো 3d10 হইলো, বাকি আছে আরো কয়টা? আরো 3টা। তো আরো 3টা যে বাকি আছে, ওটা কোনটাতে যাবে? 3d এর পরে 4s তো চলে গেছে, এরপরে 4p তে যাবে, 4p3 হবে। এটা হচ্ছে আর্সেনিকের ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে? প্রথমে হচ্ছে এইগুলা, এরপরে হচ্ছে এইগুলা। তো আর্সেনিকের পর্যায়ে গ্রুপ কত? দেখো আর্সেনিক সর্বশেষ কোন পর্যায়ে ঢুকতেছে? 4 নাম্বার পর্যায়ে। দ্যাট মিন্স আর্সেনিকের 4 নাম্বার শক্তিস্তরে সর্বশেষে ঢুকতেছে, দ্যাট মিন্স পর্যায় হচ্ছে 4। আর গ্রুপ কত? দেখো এটার সর্বশেষ শক্তি স্তরে এস আর পি আছে, তো সর্বশেষ শক্তি স্তরে এস আর পি থাকলে আর কোন হিসাব নাই। সর্বশেষ শক্তি স্তরে এস আর পি থাকলে এস এর ইলেকট্রন আর পি এর ইলেকট্রন যোগ করে এর সাথে 10 যোগ করে ফেলবা, তাইলে হচ্ছে গ্রুপ নাম্বার পেয়ে যাবা, ঠিক আছে? তো এখানে 15 আসতেছে, তো পর্যায়ে 4 গ্রুপ 15, পর্যায়ে 4 গ্রুপ 15, পর্যায়ে 4 গ্রুপ 15, এটা হচ্ছে আর্সেনিক, ঠিক আছে? বুঝতেছো? ওকে, এরপরে নিচের কোনটি অবস্থান্তর মৌল? আমরা জানি গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত যারা আছে এইটাই হচ্ছে অবস্থান্তর মৌল, ঠিক আছে? তো কোনটা অবস্থান্তর মৌল একটু দেখো। আচ্ছা, আমরা জানি হচ্ছে নিকেল, নিকেলের এই যে আর্সেনিকের পর্যায়ে আমরা গ্রুপ নাম্বার 15 পাইছিলাম, মনে আছে? কপার কত নাম্বার গ্রুপে? কপারের শেষে এরকম থাকে 3d10 4s1, তখন হচ্ছে এই যে এস আর ডি এর ইলেকট্রন যোগ করে হচ্ছে আমরা গ্রুপ নাম্বার পাই, 10 আর 1 হচ্ছে 12 হয়, ঠিক আছে? দ্যাট মিন্স এই যে কপার হচ্ছে আমাদের অবস্থান্তর মৌল, দেন হচ্ছে নিকেল, নিকেলের শেষে কি পাবা? নিকেল 28, তো তাহলে কপারের আগে কি ভাইয়া? দেখো নিকেল কপার জিঙ্ক, তাহলে কপারের আগে হচ্ছে নিকেল, কপারের গ্রুপ নাম্বার 11, আমি গ্রুপ নাম্বার বের করতেছি, ঠিক আছে? নিকেলের গ্রুপ নাম্বার কত? তাহলে 10, মলিবডেনাম, এটা মলিবডেনাম না, MO। আচ্ছা, সো
এমও যেটা এটা কত নাম্বার গ্রুপে আছে, বাট এটা জানা লাগে না। তুমি আর্সেনিক 15 পেয়ে গেছো, অবস্থান্তর মূল্য হচ্ছে 3 থেকে 12 পর্যন্ত 12 নাম্বার গ্রুপে থাকে, বাট আর্সেনিকের গ্রুপ নাম্বার একটু আগে 15 পেয়েছি, দ্যাট মিন্স এটা অবস্থান্তর মূল্য নয়, এটাই আনসার। কোনটা অবস্থান্তর মূল্য নয়? এটা নয়, ঠিক আছে, আর্সেনিক অবস্থান্তর মূল্য নয়, ঠিক আছে। ওকে, মলিবডেনাম হচ্ছে ক্রোমিয়ামের নিচে, এটা হচ্ছে ক্রোমিয়ামের নিচে, ক্রোমিয়ামের নিচে, তাইলে এটা অবস্থান্তর মূল্য আছে, ক্রোমিয়াম অবস্থান্তর মূল্য, ঠিক আছে। ক্রোমিয়াম 3+ আয়নে কতটি ইলেকট্রন আছে? দেখো ক্রোমিয়ামের 24টা ইলেকট্রন আছে, 3+ মানে 3টা ত্যাগ করে ফেলছে, সো ইলেকট্রন বাকি আছে 23টা। তো এই জিনিসগুলো তোমরা একদম ক্লিয়ার হয়ে যাইতেছে না? কতটি ইলেকট্রন আছে? 23টা কি বলে? 24 থেকে 3 বিয়োগ দিলে তো 21, 24 থেকে 3 বিয়োগ দিলে কত? 21, দ্যাট মিন্স 21 আনসার। সো এই টাইপের ম্যাথ আর জীবনে ভুল হবে তোমাদের, বলো সবগুলোই তো পারবা। Fe2+ এর ইলেকট্রন বিন্যাস নিচের কোনটি? এখন Fe2+ মানে কি? দেখো এইটার ইলেকট্রন বিন্যাস করতে করতে হচ্ছে আমরা একদম বিরক্ত হয়ে গেছি, শেষে 3d6 4s2 এইভাবে থাকে, ঠিক আছে। তো 2+ মানে সে দুইটা ইলেকট্রন ত্যাগ করে ফেলে, 4s2 এর দুইটা চলে যায়, তো 4s2 0 হয়ে যায়, ঠিক আছে। 4s2 থাকে না কি, এটাই 1s2 2s2 2p6 3s2 3p6 3d6 এইভাবে হিসাব করতে হবে। বাট এইভাবেও দেখো Fe2+ মানে কি, তার টোটাল 26টা ইলেকট্রন, দুইটা ত্যাগ করে ফেলছে, 24টা বাকি আছে। 24টা কোনটাতে আছে? দেখো এটাতে আছে কয়টা? এতটুকু 18টা, 3d6 3p6 পর্যন্ত 18, তাহলে 18 আর 2 20, 20 আর 2 হচ্ছে 26, তাহলে এটাতে ইলেকট্রন আছে 26টা। এটা দেখো, এটা এই যে 18টা, এখানে আছে আরো দুইটা 20টা, 20টার 4টা কয়টা? 24টা, এটাতে ইলেকট্রন আছে 24টা। এটাতে কয়টা আছে? আচ্ছা, এই যে এটাতে কিন্তু 26টা ইলেকট্রন আছে, আবার এটাতেও 26টা ইলেকট্রন আছে, হিসাব করে দেখো। এখানে হচ্ছে তোমার 3s2 3p6 26টা না, দেখি এখানে 18 আর এখানে 6, দ্যাট মিন্স এখানে 24টা ইলেকট্রন আছে। এটাতে কত আছে? এখানে 18 আর 4 হচ্ছে 22 আর 2 হচ্ছে 24, দ্যাট মিন্স এই দুইটাতে আমি 24টা ইলেকট্রন পাইতেছি। 24টা ইলেকট্রন পাওয়ার কথা Fe2+-এ, তো আমি এটাতেও 24টা পাইতেছি, এটাতেও 24টা পাইতেছি, তো কোনটা সঠিক হবে? তো আমরা জানি আয়রনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে এরকম, শুধুমাত্র Fe যদি বলে Fe26 এটা ইলেকট্রন বিন্যাস এইটা হয়, আমরা অনেক সময় ধরে এটা লিখে আসতেছি। তো সে যদি ইলেকট্রন ত্যাগ করে, কোথা থেকে ত্যাগ করবে? শেষ থেকে। তো 4s2 যেটা আছে, 4s2 এর দুইটা বাদ যাবে, 3d6 পর্যন্ত থাকবে, দ্যাট মিন্স এইটা সঠিক। আমাদের 3d4 থেকে ইলেকট্রন যাবে না, যাবে 4s2 এর দুইটা, ওই দুইটা ত্যাগ করবে, ঠিক আছে। সবাই কি বুঝাইতে পারছি? বলো ভাই কি বুঝাইতে পারছি? দ্যাট মিন্স এই ঘ নাম্বারটাই আনসার, ঠিক আছে। এরকম ম্যাথ আর অনেকবার করছি, এজন্য এটাকে আর ডিটেইলসে বুঝাইলাম না। অ্যাক্টিনাইড সিরিজের মৌলগুলো পর্যায় সারণী কোন পর্যায়ে কোন গ্রুপে? অ্যাক্টিনাইড, দেখো ল্যান্থানাইড হচ্ছে ষষ্ঠ পর্যায়ে, আর গ্রুপ নাম্বার হচ্ছে 3 নং গ্রুপ, ঠিক আছে। অ্যাক্টিনাইডও 3 নং গ্রুপ, এই ল্যান্থানাইড অ্যাক্টিনাইড এগুলো 3 নং গ্রুপ, বাট অ্যাক্টিনাইড হচ্ছে নিচে, অ্যাক্টিনাইড হচ্ছে ল্যান্থানাইডের নিচে, দ্যাট মিন্স 7 নাম্বার পর্যায়ে, ঠিক আছে, 7 নং পর্যায়ে, ঠিক আছে, 7ম পর্যায়ে 3 নাম্বার গ্রুপে, ঠিক আছে। ওকে, এগুলো তো ভালো করে পড়ছি। কোন মৌলটির দাতব ধর্ম বেশি? ভালো করে বুঝো। আমরা জানি এই যে আসছে, এগুলা বা একটু ডিটেইলসে বুঝাই। আমরা জানি পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে, এই যে এটা মনে করো পর্যায় সারণী, ঠিক আছে, এটা হচ্ছে পর্যায় সারণীর বাম, এদিকে হচ্ছে ডান। পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে আকার কমে, বাম থেকে ডানে গেলে আকার কমে, এটা আমরা জানি, ঠিক আছে। এবং এটা মনে করো উপর, আর এই দিকটা হচ্ছে নিচ, এবং উপর থেকে নিচে গেলে আকার বাড়ে, এটা জানি। পর্যায় সারণীর ডান থেকে বামে গেলে আকার কমে, উপর থেকে নিচে গেলে আকার বাড়ে, এটা তো জানি। তো এখন আসো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসগুলা, দাতব ধর্ম। দেখো আকার বাড়লে দাতব ধর্ম বাড়ে, ঠিক আছে। আকার এবং দাতব ধর্ম হচ্ছে সমানুপাতিক, আকার বাড়লে দাতব ধর্ম বাড়ে। কেন বাড়ে? কারণ হচ্ছে যার আকার, দাতব ধর্ম মানে কি, যে যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারবে, ওইটাই তার দাতব ধর্ম। তো আকার বাড়লে তোমার কি হয়, মানে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব বেড়ে যায়, এক্ষেত্রে হচ্ছে তোমার আকর্ষণ শক্তি কম থাকে, যেন শেষ থেকে ইলেকট্রন একটা সহজে ত্যাগ করে ফেলতে পারে। তো আকার বাড়লে দাতব ধর্ম বাড়ে, আর বাকি যা আছে সব আকারের সাথে কমে। আকার বাড়লে বাকি কি আছে? বাকি আছে তোমার হচ্ছে ওই যে সবগুলো আর কি। আকার বাড়লে আয়নীকরণ শক্তি,
ইলেকট্রন আসক্তি, আসক্তি, তারপর হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা, অধাতব ধর্ম, এসবগুলো আকারের সাথে বিপরীত। মানে আকার বাড়লে এই যা যা লেখছে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এই সবগুলো হচ্ছে কমে। আকার বাড়লে এই সবগুলা কমে, আর আকার বাড়লে শুধুমাত্র ধাতব ধর্ম বাড়ে, আর আকার বাড়লে বাকি সবগুলো আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, অধাতব ধর্ম এগুলা কমে। তো আমরা কয়েকটা মৌলের আকারের সিরিয়াল জানলে বাকি সব বের করে ফেলতে পারবো। তো কোন মৌলের ধাতব ধর্ম বেশি, যেটার আকার বেশি। এখানে কি দিছে দেখো, সোডিয়াম দিছে, সোডিয়ামের এইখানে ম্যাগনেসিয়াম থাকে আমরা জানি সিরিয়ালি, সোডিয়াম 11, ম্যাগনেসিয়াম 12 একই পর্যায়ে থাকে। এরপরে ক্যালসিয়াম, পটাশিয়াম, আমরা অবশ্যই জানি সোডিয়ামের নিচে থাকে পটাশিয়াম, ম্যাগনেসিয়ামের নিচে থাকে ক্যালসিয়াম। এই সিরিয়ালটা তো আমরা ভালো করে জানি না পর্যায় সারণী। এটা হচ্ছে আমাদের 4 নাম্বার পর্যায়, সরি হ্যাঁ 3 নাম্বার পর্যায়। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার পর্যায়, এটা 4 নাম্বার পর্যায়। পর্যায় সারণী বের করলেই তোমরা দেখতে পাবা, এবং এইগুলো হচ্ছে এমনিতেও বের করতে পারবা হিসাব করে, বাট এমসিকিউতে তো মনে রাখা উচিত। এই যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, এই সিরিয়ালটা তো অবশ্যই জানা থাকা উচিত। এখানে দেখো ভালো করে আমরা জানি পর্যায় সারণীর নিচের গুলার আকার বেশি, উপর থেকে নিচে আকার বাড়ে। উপর থেকে নিচে কি হবে, আকার বাড়ে। আকার বাড়ে, দ্যাট মিনস উপরের গুলা থেকে নিচের গুলার আকার বেশি, অবশ্যই বেশি। এবার এই নিচের দুইটার মধ্যে তুলনা করব। এবার আমরা দেখছি এখানে আকার বাড়ে, উপর থেকে নিচে গেলে আকার বাড়ে। আবার এটাও জানছি বাম থেকে ডানে গেলে আকার কমে, বাম থেকে ডানে গেলে আকার কমে। দ্যাট মিনস এই দুইটার মধ্যে তুলনা করলে পটাশিয়ামের আকার ক্যালসিয়াম থেকে বেশি, পটাশিয়াম থেকে ক্যালসিয়াম ডানে আসে, ক্যালসিয়ামের আকার কমে যাবে। ঠিক আছে, এরপরে উপরে হিসাব করবো সোডিয়াম আর ম্যাগনেসিয়াম, এটা হচ্ছে বামে, এটা ডানে। দেখো এটা বামে, এটা ডানে, তাহলে সোডিয়াম আর ম্যাগনেসিয়ামের মধ্যে সোডিয়ামের আকার বড় এবং ম্যাগনেসিয়ামের আকার ছোট। তো এখানে কোন মূলের ধাতব ধর্ম বেশি, তো যেটার আকার সবচেয়ে বড় তার ধাতব ধর্ম বেশি। এখানে সবচেয়ে বড় আকার কার, পটাশিয়ামের। এখানে যে কয়টা আছে এগুলো আমাদের সবচেয়ে বড় আকার পটাশিয়াম। কোনটার ধাতব ধর্ম বেশি, আনসার হবে পটাশিয়াম। ঠিক আছে, তো এইভাবে ইজিলি সুন্দর মতো চিন্তা করে আনসারটা দিয়ে দিবা। ঠিক আছে, এরপরে আসো একই গ্রুপে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পেলে মৌলের আকার কি হয়। একই গ্রুপে যদি পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়, একই গ্রুপে আছে, পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পেলে মৌলের আকার কি হয়। আচ্ছা, গ্রুপ মানে তো এইদিকে, হ্যাঁ। তো একই গ্রুপে যদি পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়, একই গ্রুপে মানে একই গ্রুপে থাকতেছে, ঠিক আছে, একই গ্রুপে। দেখ এখানে মনে করো আমরা কথার কথা লিথিয়াম দিলাম, সরি একই গ্রুপে যারা আছে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ঠিক আছে, পটাশিয়াম, রুবিডিয়াম, এই যে এগুলা দিলাম, এগুলো একই গ্রুপে থাকে। একই গ্রুপে কারা থাকে, যাদের মনে করো একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে, যাই হোক সবগুলা শেষে একটা ইলেকট্রন থাকবে। একই গ্রুপে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পেলে, যে লিথিয়ামের পরে বেরিলিয়াম এখানে হবে না, একই গ্রুপে থাকতে হইলে নিচেরটাতে থাকতে হবে। লিথিয়াম থেকে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা বেশি। একই গ্রুপে পারমাণবিক সংখ্যা বেশি হইলে আমরা দেখতেছি তারা নিচের দিকে যাইতেছে, উপর থেকে নিচের দিকে যাইতেছে। উপর থেকে নিচের দিকে যাওয়া মানে কি, পারমাণবিক আকার, মৌলের আকার বৃদ্ধি পায়। উপর থেকে নিচে গেলে পারমাণবিক আকার বৃদ্ধি পায়। মনে রাখবে, একই গ্রুপের উপর থেকে নিচে গেলে পারমাণবিক আকার বৃদ্ধি পায়, একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে পারমাণবিক আকার হ্রাস পায়। তো একই গ্রুপে পারমাণবিক সংখ্যা যদি বৃদ্ধি পায় তখন আকারও বৃদ্ধি পাবে। ঠিক আছে, উপর থেকে নিচে যাবে। কোন মৌলের আকার ছোট, এগুলোর মধ্যে কোন মৌলের আকার ছোট ভালো করে দেখো, সুন্দর মতো দিবা। কার্বন, অক্সিজেন। আচ্ছা, তো কার্বনের হচ্ছে গ্রুপ নাম্বার কত ভাইয়া, কার্বন 6, কার্বনের গ্রুপ নাম্বার মেবি 14। কার্বনের গ্রুপ নাম্বার আমরা দেখছি 14। আর এখানে হচ্ছে কেমনে বুঝবা, নিয়ন, এখানে আছে নিয়ন, এর আগে আছে হচ্ছে তোমার কি ভাইয়া, নিয়নের আগে থাকে ফ্লোরিন, ফ্লোরিনের আগে থাকে নাইট্রোজেন, ফ্লোরিনের আগে থাকে অক্সিজেন, অক্সিজেনের আগে থাকে নাইট্রোজেন, নাইট্রোজেনের আগে থাকে কার্বন। ঠিক আছে, এরকম না সিরিয়াল, এরকম আছে তোমার কার্বন, নাইট্রোজেন। এরপরে অ্যালুমিনিয়াম, সিলিকন, অ্যালুমিনিয়াম তো এর পরের 3 নাম্বার পর্যায়ের, অ্যালুমিনিয়াম আছে এইখানে, অ্যালুমিনিয়াম পরে সিলিকন আছে। তো আমরা যদি সুন্দর মতো এগুলাকে একটু চিন্তা করি, ভালো করে দেখো, পর্যায় সারণীটাকে একটু ভিজুয়ালাইজ করি। এইগুলা আনসার করতে হলে পর্যায় সারণীটা, তুমি তো এখানে ইলেকট্রন বিন্যাস বের করে পর্যায় গ্রুপ নাম্বার বের করে আনসার বের করতে পারবে না, তোমার কষ্ট হবে। তো আগে থেকে তোমার মানে জেনে থাকা উচিত যে কোনটা কি। এই যে এটা সমস্যা করে, এই যে অন্য আনতে হইলে কি আর করবো ভাই, ঠিক হয়ে যা প্লিজ প্লিজ প্লিজ।
আচ্ছা যাই হোক, কোন মৌলের আকার ছোট এটা ভাইয়া বুঝাই দিই। তো আমরা দেখতেছি যে অক্সিজেন, কার্বন এখানে আছে, অক্সিজেন এখানে আছে, অ্যালুমিনিয়াম এখানে আছে, সিলিকন মনে করো হচ্ছে অ্যালুমিনিয়ামের পরে আছে। যাই হোক, তো আমরা দেখি যদি অ্যালুমিনিয়াম আর সিলিকন কার্বন আর অক্সিজেন থেকে নিচে আছে, তো অ্যালুমিনিয়াম আর সিলিকনের আকার বেশি হবে। এবং কার আকার বেশি হবে? যেটা বামে আছে। এই দুইটার মধ্যে হিসাব করলে এরা একই পর্যায়ে আছে, অ্যালুমিনিয়াম আর সিলিকন। অ্যালুমিনিয়াম 13, সিলিকন 14 পারমাণবিক সংখ্যা একই পর্যায়ে আছে। তো একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আকার কমে যাবে, অ্যালুমিনিয়ামের আকার সিলিকন থেকে বেশি। ঠিক আছে, অ্যালুমিনিয়ামের আকার সিলিকন থেকে বেশি। এবং এর উপরে দেখো কার্বন আর অক্সিজেন আছে, তো এই কার্বন আর অক্সিজেনের আকার এই দুইটা থেকে কম। বাট এই দুইটার মধ্যে যদি আমরা তুলনা করি কার্বন আর অক্সিজেনের মধ্যে, কার্বনের ডানে আছে অক্সিজেন, দ্যাট মিন্স কার্বনের আকার বেশি, তো কার্বন ইজ গ্রেটার দেন অক্সিজেন। তো সবচেয়ে ছোট কার আকার? সবচেয়ে ছোট অক্সিজেনের আকার। সবচেয়ে ছোট কে? অক্সিজেন। আনসার হবে এটার অক্সিজেন। বুঝতে পারছি? ওকে, এটা আনসার কি হবে? অক্সিজেন হবে। ওকে, আর চলে আসছে দেখো এরপরে কোনটা, কোন ক্যাটায়নটির আকার সবচেয়ে ছোট? ভালো করে বুঝো। এখানে আমরা দেখতেছি, ওকে ভালো করে দেখো কোন ক্যাটায়নটির আকার সবচেয়ে ছোট। সো আমরা দেখতেছি এখানে ফার্স্টেই এই যে পটাশিয়াম প্লাস, এটা মানে কি বুঝাইতেছে? এটা মানে হচ্ছে আমাদের পটাশিয়াম প্লাস, যেটা এই পটাশিয়ামের প্রোটন সংখ্যা কত? পটাশিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে 19। তো এটা হচ্ছে পটাশিয়াম, যেটা এটা তো আমাদের পটাশিয়াম প্লাস, আর যাই হোক এটা তো হচ্ছে আমাদের এটার পর্যায়ে 4, মানে এটার শক্তি স্তর 4টা। সোডিয়ামের 3টা, ম্যাগনেসিয়ামের শক্তি স্তর 3 নাম্বার, অ্যালুমিনিয়ামের শক্তি স্তর 3 নাম্বার। তো আমরা দেখতেছি স্বাভাবিক মতে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এই তিনটা হচ্ছে একই গ্রুপে। তো সবচেয়ে ছোট আকার বের করতে বসে, পটাশিয়াম প্রথমেই বাদ, কারণ এটা হচ্ছে সবচেয়ে নিচে আছে। এটা যেটারই ইলেকট্রন বিন্যাসক, এটার তো পর্যায় নাম্বার 4, এটার শক্তি স্তর 4টা। তো বাকিগুলোর 3টা, শক্তি স্তর যদি বাড়ে তাহলে তো আকার অনেক বেশি বেড়ে যায়। তো এই 3টা মানে মনে করো সোডিয়াম আছে, পটাশিয়াম এরকম হয়ে যাবে, 4টা শক্তি স্তর যেহেতু। এবার আমরা যেটা দেখবো যে সোডিয়াম প্লাস, দেন হচ্ছে ম্যাগনেসিয়াম 2+ এবং অ্যালুমিনিয়াম 3+, এই 3টার মধ্যে কোনটা সবচেয়ে ছোট? তো আমরা দেখতেছি 3টার ইলেকট্রন সংখ্যা সমান। সোডিয়ামে একটা ইলেকট্রন ত্যাগ করছে, দ্যাট মিন্স এটা ইলেকট্রন সংখ্যা 10টা। এটা 2টা ইলেকট্রন ত্যাগ করছে, দ্যাট মিন্স এটা ইলেকট্রন সংখ্যা কয়টা? এটা ইলেকট্রন সংখ্যা হচ্ছে আমাদের কয়টা ভাইয়া? 10টা। এটা 3টা ইলেকট্রন ত্যাগ করছে, দ্যাট মিন্স এটার ইলেকট্রন সংখ্যা 10টা। ঠিক আছে, বাট ইলেকট্রন সংখ্যা সমান হইলেও, মনে রাখবা ইলেকট্রন সংখ্যা সমান হইলেও যদি তারা একই পর্যায়ে থাকে, একই পর্যায়ে মানে কি, এদের যদি মনে করো শক্তিস্তর সেম থাকে। আচ্ছা, তো এখানে সোডিয়াম প্লাস মানে কি, ইলেকট্রন 10টা হয়ে গেছে, 10টা হয়ে গেলে নিয়নের মতো হয়ে যাবে। তো নিয়নের ইলেকট্রন বিন্যাস কি? নিয়ন হচ্ছে তোমার 2-8, মানে প্রথম শক্তিস্তরে 2টা, দ্বিতীয় শক্তিস্তরে 8টা। তো এই এগুলা মাত্র 2টা করে শক্তিস্তর। অন্যদিকে পটাশিয়ামের 4টা শক্তিস্তর ছিল, বাট পটাশিয়াম প্লাস মানে হচ্ছে এটার 3টা শক্তিস্তরে চলে আসবে, মানে আর্গনের এটা ইলেকট্রন ত্যাগ করলে আর্গনের কাঠামো অর্জন করবে। যাই হোক, এই পটাশিয়ামটা ডিরেক্ট অন্য একটা পর্যায়ে, এটা ফার্স্টেই বাদ। এই 3টার মধ্যে যদি হিসাব করি, এই 3টার মধ্যে ইলেকট্রন সমান হলে, ভালো করে বুঝবে, ইলেকট্রন সমান হলে যদি প্রোটন সংখ্যা যার বেশি থাকবে তার নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ বেশি থাকবে। ইলেকট্রন সমান হইলে প্রোটন সংখ্যা যার বেশি থাকবে তার নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ বেশি থাকবে। সেখানে অ্যালুমিনিয়ামের প্রোটন সংখ্যা সবচেয়ে বেশি, ম্যাগনেসিয়াম 12, সোডিয়ামের হচ্ছে 11, পারমাণবিক সংখ্যা আর কি। তো অ্যালুমিনিয়ামের যেহেতু প্রোটন সংখ্যা সবচেয়ে বেশি, অ্যালুমিনিয়ামের নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ বেশি থাকবে, তো অ্যালুমিনিয়ামটা ছোট হয়ে যাবে। এগুলা একই পর্যায়ে আছে। তাহলে হচ্ছে আমরা কি করব, এখানে সবচেয়ে ছোট হচ্ছে আকার, মানে এখানে সবচেয়ে ছোট আকার কার হবে? অ্যালুমিনিয়ামের আকার সবচেয়ে ছোট হবে, অ্যালুমিনিয়াম 3+ এর আকার সবচেয়ে ছোট হবে, এরপরে ম্যাগনেসিয়াম 2+, ঠিক আছে, এরপরে সোডিয়াম প্লাস। এখানে সবচেয়ে ছোট আকার অ্যালুমিনিয়াম 3+, ঠিক আছে, আনসার হবে অ্যালুমিনিয়াম 3+। ঠিক আছে, বুঝছি? ওকে, এটা তো আগেই বাদ দেখিয়ে দিয়েছিলাম।
পারমাণবিক আকারের সঠিক ক্রম কোনটা? দেখো এখানে পারমাণবিক আকারের সঠিক ক্রম এখানে যেটা দিছে যে নাইট্রোজেন, দেখো নাইট্রোজেন ইজ গ্রেটার দেন কার্বন ইজ গ্রেটার দেন সোডিয়াম। দেখো নাইট্রোজেন হচ্ছে দ্বিতীয় পর্যায়ের মৌল, সোডিয়াম তৃতীয় পর্যায়ের মৌল। তাহলে অবশ্যই সোডিয়াম নাইট্রোজেনের নিচে আছে, এগুলোর নিচে আছে, এইগুলার আকার বেশি হওয়ার কথা ছিল, বাট এখানে উল্টা দিয়ে দিছে, হয় নাই। এখানে দেখো সোডিয়াম ইজ গ্রেটার দেন ক্লোরিন ইজ গ্রেটার দেন নাইট্রোজেন ইজ গ্রেটার দেন কার্বন দিছে। সো এটা হচ্ছে এরকম, দেখো সোডিয়াম থাকে এইখানে, ক্লোরিন থাকে এইখানে। কথার কথা আমি এই দুইটাই হচ্ছে এখানে চতুর্থ পর্যায়ে, দুইটাকে একসাথে লিখলাম। নাইট্রোজেন আর কার্বনের মধ্যে দেখো কার্বন থাকে হচ্ছে তোমার কত নাম্বার, উপরে থাকে আর কি। উপরের মধ্যে হচ্ছে তোমার কার্বন থাকে আগে, কার্বনের পারমাণবিক সংখ্যা 6, কার্বন আগে থাকে, পরে নাইট্রোজেন থাকে। তাইলে সর্বপ্রথম এই দুইটার আকার সবচেয়ে বেশি। এই দুইটার মধ্যে সোডিয়াম, দেখো ভালো করে বুঝো এখানে কি কে 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 আছে, সোডিয়াম, ক্লোরিন, কার্বন, নাইট্রোজেন। সো এই দুইটার মধ্যে সোডিয়ামের আকার সবচেয়ে বেশি। কেন? কজ এটা বামে অবস্থিত, তাহলে সোডিয়ামের আকার বেশি, এবং ক্লোরিন ডানে অবস্থিত হয়, ক্লোরিনের আকার কম। পরে এই দুইটার মধ্যে হিসাব করলে কার্বন সামনে অবস্থিত, কার্বনের আকার বেশি, নাইট্রোজেনের আকার কম। সো এরকম সিরিয়াল হওয়ার কথা ছিল, সোডিয়াম, ক্লোরিন, কার্বন, নাইট্রোজেন। বাট এখানে গিয়ে ওরা যে প্রবলেম করে ফেলছে, সোডিয়াম ইজ গ্রেটার দেন ক্লোরিন, এখানে নাইট্রোজেন ইজ গ্রেটার দেন কার্বন দিয়ে দিচ্ছে, বাট এটা হওয়ার কথা ছিল। সো এটাও আমাদের ভুল, ঠিক আছে। বাট এটার ক্ষেত্রে দেখি ম্যাগনেসিয়াম, এই যে ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে সালফার, পরে ক্লোরিন, এগুলা চতুর্থ পর্যায়ে। অক্সিজেন আমরা নেই 3 নাম্বার পর্যায়ে। অবশ্যই অক্সিজেন থেকে এই তিনটার আকার বেশি হবে। আবার এই তিনটার মধ্যে হিসাব করলে সর্ববামে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের আকার সবচেয়ে বেশি, এরপরে সালফার, এরপরে ক্লোরিন, ঠিক আছে। এরপরে আমরা উপরে যাই, এটার আকার দিয়ে দিলাম। তো এটা হচ্ছে এইগুলা ক্রম। সো ম্যাগনেসিয়াম ইজ গ্রেটার দেন সালফার ইজ গ্রেটার দেন ক্লোরিন গ্রেটার দেন অক্সিজেন, এটা ঠিকঠাক মতো দিয়েছে, ঠিক আছে। তো এরপরে আসো কোন মৌলটির ইলেকট্রন আসক্তি কম। আচ্ছা, ইলেকট্রন আসক্তি কম মানে কি, যার আকার বেশি। সো এইগুলোর মধ্যে আকার বেশি কোনটার? এগুলোর মধ্যে আকার বেশি কোনটার? ম্যাগনেসিয়ামের আকার বেশি। এগুলোর মধ্যে ম্যাগনেসিয়ামের আকার বেশি, হিসাব করে দেখো। এই যে ম্যাগনেসিয়াম, দেন হচ্ছে ম্যাগনেসিয়াম 12, ভালো করে বুঝো। সিলিকন 14, দ্যাট মিন্স এখানে থাকবে সিলিকন, এরপরে ফসফরাস, ফসফরাস থাকবে, এরপরে সালফার থাকবে, এইভাবে সিরিয়াল থাকবে, ঠিক আছে। এই যে এইভাবে সিরিয়াল থাকবে। তো এইখানে দেখো কোনটার আকার সবচেয়ে বেশি। এগুলা একই পর্যায়ে অবস্থিত, এটা তো আর জানো, সবগুলা 3 নাম্বার পর্যায়ে অবস্থিত, ঠিক আছে। এগুলা চোখের মধ্যে পর্যায় সারণীতে স্ক্রিনশট নিয়ে নিবা চোখের মধ্যে, মানে পর্যায় সারণীকে এমন দিকে, মানে পর্যায় সারণীর দিকে তুমি এমন ভাবে তাকাইবা যাতে যাতে হচ্ছে স্ক্রিনশট হয়ে যায় এটা তোমার মনের মধ্যে, ঠিক আছে। চোখ মুজলেই পর্যায় সারণী যাতে দেখতে পারো। আচ্ছা, তো এখানে দেখো সবচেয়ে ডানে বামে যেটা আছে ওইটার আকার বেশি হবে, ডানের গুলার আকার কম হবে। সো ম্যাগনেসিয়ামের আকার সবচেয়ে বেশি, এরপরে সিলিকন, এরপরে ফসফরাস, এরপরে সালফার। তো বলছে কোনটার ইলেকট্রন আসক্তি কম। ইলেকট্রন আসক্তি কম কার বেশি? যার আকার বেশি। ইলেকট্রন আসক্তি কম মানে হচ্ছে আকার বেশি। আকার বেশি এখানে ম্যাগনেসিয়াম হচ্ছে আনসার, ঠিক আছে। এরপরে আসো হ্যালোজেন গ্রুপের সদস্যদের মধ্যে নিচের কোনটির আয়নীকরণ শক্তির মান বেশি? হ্যালোজেন গ্রুপের মধ্যে সবচেয়ে বেশি আয়নীকরণ শক্তিমান ফ্লোরিন। কেন? যে ফ্লোরিন, ক্রোমিন, ব্রোমিন, আয়োডিন। তো উপরে যেগুলা থাকে নিচের দিকে গেলে আকার বৃদ্ধি পায়, দ্যাট মিন্স আয়োডিনের আকার সবচেয়ে বেশি, এরপরে ব্রোমিন, এরপরে ক্লোরিন, এরপরে ফ্লোরিন। এটা কি লিখছি? এটা হচ্ছে আকারের ক্রম লিখছি। তাহলে আমরা জানি যার আকার সবচেয়ে ছোট তার আয়নীকরণ শক্তি বেশি। আয়নীকরণ শক্তি আকারের বিপরীত বাইরে লিখেই দিছি। তাহলে আয়নীকরণ বেশি মানে কি? আকার কম। আয়নীকরণ বেশি মানে হচ্ছে আকার কম। সো আকার কম কোনটার? এগুলোর মধ্যে সবচেয়ে কম আকার ফ্লোরিনের, এই জন্য ফ্লোরিন আছে, ঠিক আছে। নিচের কোন মৌলের ইলেকট্রন আসক্তি সবচেয়ে কম? দেখো এখানে এগুলা কোন গ্রুপে দিছে? 2 নাম্বার গ্রুপ। আমরা এই যে বেরিলিয়াম, এর নিচে আছে ম্যাগনেসিয়াম, এরপরে স্ট্রনসিয়াম, এবং নিচে আছে রেডিয়াম, এইভাবে সিরিয়াল, ঠিক আছে, 2 নাম্বার গ্রুপের। তো এখানের মধ্যে দেখো সবচেয়ে বেশি আকার কোনটা? রেডিয়াম, এরপরে স্ট্রনসিয়াম, এরপরে ম্যাগনেসিয়াম, এবং সবচেয়ে ছোট এগুলোর মধ্যে বেরিলিয়াম। উপর থেকে নিচে গেলে আকার বাড়ে, এটা হচ্ছে আকারের ক্রম। তো আকারের ক্রম বের করার পরে তোমাকে দেখতে হবে কোনটার ইলেকট্রন আসক্তি সবচেয়ে কম। এইবার যার আকার বেশি, ইলেকট্রন আসক্তি কম মানে যার আকার বেশি তার ইলেকট্রন আসক্তি কম, ঠিক আছে। কার আকার বেশি ভাইয়া? এগুলোর মধ্যে কার আকার বেশি? রেডিয়ামের আকার বেশি। তো রেডিয়ামের ইলেকট্রন আসক্তি সবচেয়ে কম, ঠিক আছে। এরপরে কোনটির তড়িৎ ঋণাত্মকতার মান সবচেয়ে কম? দেখো তড়িৎ ঋণাত্মকতার মান সবচেয়ে কম। তড়িৎ ঋণাত্মকতা মানে কি? কম মানে কি? আকার বেশি, স্বাভাবিক বিষয়। সবগুলোই আকার দিয়ে বের করা যায়। তড়িৎ ঋণাত্মকতা কম মানে যার আকার বেশি। এগুলো হিসাবে বসো, সোডিয়াম এইখানে, ম্যাগনেসিয়াম বসবে এইখানে, পরে ম্যাগনেসিয়ামের পরে সিরিয়াল লেখে আছে ফসফরাস আছে, ফসফরাস এখানে, সালফার এইখানে। এগুলো সব একই পর্যায়ে থাকলে বাম থেকে ডানে গেলে আকার কমে, দ্যাট মিন্স সোডিয়াম বামে আছে, এটার আকার বেশি হবে, ম্যাগনেসিয়াম, ফসফরাস, সালফার এইভাবে হবে। তো কোনটার ঋণাত্মকতা সবচেয়ে কম?
তড়িৎ ঋণাত্মকতা, যার আকার বেশি সোডিয়ামের, তো সোডিয়ামের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম। ঠিক আছে, সো এটা তো ইজি। এর কোন মৌলটি অধিক তড়িৎ ঋণাত্মক? আবার অধিক তড়িৎ ঋণাত্মক, কোনটার আকার সবচেয়ে কম? সরি, হ্যাঁ, অধিক তড়িৎ ঋণাত্মক মানে কি আকার কম, এইগুলোর মধ্যে কোনটার আকার কম? সো আয়রন, আয়োডিন, কপার, ক্লোরিন। দেখি আমরা একটু, আমরা দেখতেছি এই সবগুলা দেখো, এইগুলো হচ্ছে 4 নাম্বার পর্যায়ে, এগুলো 4 নাম্বার পর্যায়ে, ক্লোরিন 3 নাম্বার পর্যায়ে আছে। দেখবেন ক্লোরিনের শক্তি স্তর 3টা, ক্লোরিনের আকার সবচেয়ে কম, এটা তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি। ঠিক আছে, নিচের কোনটি মুদ্রা ধাতু? গ্রুপ 11। মুদ্রা ধাতু মানে হচ্ছে গ্রুপ 11 এর যে 3টা মূল আছে, কপার, সিলভার এবং গোল্ড, এই 3টা হচ্ছে মুদ্রা ধাতু। ভাই আগে লিখেছিলাম, সো এগুলোর মধ্যে কোনটা আছে? এখানে গোল্ড আছে, গোল্ড হচ্ছে মুদ্রা ধাতু। অবস্থান্তর মৌল কোনটা? অবস্থান্তর মৌল হচ্ছে, আচ্ছা ভালো করে বুঝো, জিঙ্ক কিন্তু, আচ্ছা অবস্থান্তর মৌল তোমার বইয়ে দেওয়া 3 থেকে 12 পর্যন্ত। জিঙ্ক কিন্তু 12 নাম্বার গ্রুপের মৌল, বাট জিঙ্ক কিন্তু অবস্থান্তর মৌল না। ঠিক আছে, আচ্ছা, জিঙ্ক 12 মৌল না, কারণ হচ্ছে জিঙ্ক যখন অবস্থান্তর মৌল মানে কি, ওই যে যখন সে ইলেকট্রন যদি ত্যাগ করে, ইলেকট্রন ত্যাগ করলে সে রঙিন যৌগ গঠন করে। জিঙ্ক যদি একটা ইলেকট্রন ত্যাগ করে তখন কি হয়? আচ্ছা, জিঙ্ক হচ্ছে অবস্থান্তর মৌল না, এটা আমরা জানি, জিঙ্কের সমস্যা আছে। বাট বাকি যেগুলা, স্ক্যান্ডিয়াম, ক্যালসিয়াম কত? ক্যালসিয়াম পাই হচ্ছে আমাদের 2 নাম্বার গ্রুপ, স্ক্যান্ডিয়াম 1 নাম্বার গ্রুপে আছে, 4 নাম্বার পর্যায়ে 1 নাম্বার গ্রুপে আছে। আয়রন আছে, ভালো করে বুঝো, আয়রন আছে 8 নাম্বার গ্রুপে, গ্রুপ তো বের করা জানি আমরা, গ্রুপ বের করবো। আর জিঙ্ক আছে 12 নাম্বার গ্রুপে। সো এখানে হচ্ছে দেখো, অবস্থান্তর মৌল মানে হচ্ছে গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত। ঠিক আছে, সো এর মধ্যে 3 থেকে 12 মধ্যে এই দুইটা না, এই দুইটা আগেই বাদ, বাট এই দুইটা তো 3 থেকে 12 মধ্যে আছে। এখন জিঙ্কের মধ্যে, জিঙ্ক হচ্ছে অবস্থান্তর মৌল না, এটা হচ্ছে ব্যতিক্রম। তো আমাদের আনসার কোনটা? আয়রন। আনসার কোনটা? আয়রন। জিঙ্ক কেন অবস্থান্তর মৌল নয়? জিঙ্ক কেন অবস্থান্তর মৌল নয়, এটা কি তোমরা জানো? বলো। আধা ঘন্টা পড়ে ফেলছে আরো, বাবা রে বাবা। ওকে, জিঙ্ক অবস্থান্তর মৌল না। কেন অবস্থান্তর মৌল? হচ্ছে যাদের ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকে। ঠিক আছে, আংশিক পূর্ণ মানে কি? লাইক n-1, D9 এবং ns2, এরকম সর্বোচ্চ যারা থাকে, ডি অরবিটাল আংশিক পূর্ণ মানে হচ্ছে ডি অরবিটাল এখানে ইলেকট্রন সংখ্যা 1 থেকে 9 পর্যন্ত হইতে হবে। ঠিক আছে, এইগুলো হচ্ছে অবস্থান্তর মৌল। বাট জিঙ্কের ইলেকট্রন বিন্যাস করি যদি আমরা দেখি, জিঙ্কের ইলেকট্রন বিন্যাস এরকম 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d10 এবং 4s2। এটা হচ্ছে আমাদের জিঙ্কের ইলেকট্রন বিন্যাস। তো এইটার ডি অরবিটাল সম্পূর্ণ পূর্ণ থাকায়, ভালো করে বুঝো, ডি অরবিটাল সম্পূর্ণ পূর্ণ থাকায় এটার ডি ব্লক মৌল হওয়া সত্ত্বেও এটা অবস্থান্তর মৌল নয়, অবস্থান্তর নয়। সো এইটা হচ্ছে জিঙ্কের অবস্থান্তর না হওয়ার কারণ, অবস্থান্তর নয়। ভাই কি বুঝিয়ে দিতে পারছি? ওকে, সো আয়রন আনসার, কারণ আয়রন হচ্ছে D6NH2 থাকে। নিচের কোনটি দ্বিমৌল অণু তৈরি করে? দেখো, দ্বিমৌল অণু তৈরি করে কোনগুলা? হ্যালোজেন। হ্যালোজেন কি করে? দ্বিমৌল অণু তৈরি করে, লাইক F2, ক্লোরিন 2, ব্রোমিন 2, Br2, আয়োডিন, এই যে এগুলো হচ্ছে দ্বিমৌল অণু, Cl2, ক্লোরিন গ্যাস, ব্রোমিন, আয়োডিন। সো হ্যালোজেন হচ্ছে দ্বিমৌল অণু গঠন করে। ঠিক আছে, হ্যালোজেন হচ্ছে গ্রুপ 17 নম্বরের মৌল। এই সবগুলো তো হ্যালোজেন গ্রুপের মৌল, ভালো করে জানি। গ্রুপ 17, গ্রুপ 17। পর্যায় সারণীর প্রথম গ্রুপের একটা ধাতু হচ্ছে M, এর অক্সাইডের সংকেত কি? পর্যায় সারণীর প্রথম গ্রুপের একটা মৌল M, তাহলে M দেখো, প্রথম গ্রুপ মনে করো সোডিয়াম, কথা তো সোডিয়ামের অক্সাইড কি হবে? সোডিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে। ঠিক আছে, 2 অণু সোডিয়াম, 2 অণু অক্সিজেন, এক মূল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম অক্সাইড উৎপন্ন করবে নাকি? না, এরকম না। দেখো কি হবে এখানে কাহিনী, সোডিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করতেছে। ও তাইলে
অক্সিজেনের যোজনী কত ভাই? অক্সিজেনের যোজনী 2 সোডিয়ামে আসবে, দ্যাট মিন্স সোডিয়ামে আসছে, সোডিয়ামের যোজনী 1 অক্সিজেনে যাবে, সো এরকম হবে Na2O। ঠিক আছে, পরে সমতা করবা যে এখানে অক্সিজেন 2টা, এখানে 2 দাও, 2 দেওয়ার পরে হচ্ছে আমার এখানে সোডিয়াম 4টা হয়ে গেছে, এখানে 4 দিয়ে সোডিয়ামকে 4 বানাবা, এরকম হয় আর কি। বাট মেইন যে ব্যাপারটা আমরা দেখেছি 1 নাম্বার গ্রুপের যে মৌল আছে এটার যোজনী 1, সো এটা যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তাহলে আমাদের যে যৌগটা গঠন হবে অবশ্যই সোডিয়ামের যোজনী অক্সিজেনে যাবে, সো সোডিয়ামের যোজনী হচ্ছে 1, এটা অক্সিজেনে গেলে 1 হবে, অক্সিজেনের যোজনী সোডিয়ামে আসলে এটা 2 হবে, Na2O হবে, Na2O হবে। সো ওই মৌলটা যদি হচ্ছে আমাদের M হয় তাহলে হবে M2O। কি হবে? M2O, M2O হবে, বুঝছি? ওকে, তাহলে 2 নাম্বার গ্রুপের যদি করে, এটা তো 1 নাম্বার গ্রুপ, 2 নং গ্রুপ হলে কি হবে? লাইক ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের যোজনী 2 অক্সিজেনে যাবে, অক্সিজেনের যোজনী 2 ম্যাগনেসিয়ামে আসবে, তখন 2টা কাটাকুটি গিয়ে আমাদের আনসার হবে ম্যাগনেসিয়াম অক্সাইড। ঠিক আছে, 3 নাম্বার গ্রুপ যদি হয়, 3 নং গ্রুপের লাইক অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কি হবে ভালো করে দেখো, অ্যালুমিনিয়ামের যোজনী অক্সিজেনে যাবে, অক্সিজেনের যোজনী অ্যালুমিনিয়ামে আসবে, তো অ্যালুমিনিয়াম হলে এরকম হবে। সো ওই মৌলটা 3 নাম্বার গ্রুপের হইলে আনসার হইতো M2O3। ঠিক আছে, বুঝছো? 1 নাম্বার গ্রুপে হওয়ায় এরকম হবে, এরকম হবে, বুঝছি? M2O হবে। সো বুঝে শুনে আনসার দিও। এরপরে চুনের পানিতে কার্বন ডাই অক্সাইড গ্যাস চালনা করলে নিচের কোনটি সাধারণত কেপ পড়ে? চুনের পানি মানে হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, তো এটার মধ্যে কার্বন ডাই অক্সাইড গ্যাস যদি চালনা করো তাহলে তোমার কি উৎপন্ন হয়? ক্যালসিয়াম আছে এখানে, দেন হচ্ছে এটা OH লিখছে ভাই, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড মানে কি CaOH2। ঠিক আছে, CaOH2, CaOH2। ঠিক আছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটা থেকে কি উৎপন্ন হয়? ক্যালসিয়াম পরে এই যে এখান থেকেই OH থেকে একটা অক্সিজেন এটাতে যায় এবং এটা কার্বনেট হিসেবে এইভাবে বসে, এবং এই বাকি যে একটা অক্সিজেন আর 2টা হাইড্রোজেন মিলে H2 উৎপন্ন করে। তো যে সাধারণত ক্ষেপ পড়ে এটা হচ্ছে যে ক্যালসিয়াম কার্বনেটের সাধারণত ক্ষেপ পড়ে। ঠিক আছে, ওকে। নিচের কোনটি চুনের পানিকে গুলা করে? কার্বন ডাই অক্সাইড চুনের পানিকে গুলা করে, আমরা সবাই জানি এটা, কার্বন ডাই অক্সাইড চুনের পানিকে গুলা করে। আচ্ছা, তোমরা যে বাইরে যেই পড়াইতেছি মেইন টার্ম যেগুলা, ওই যে পর্যায় গ্রুপ নাম্বার থেকে বেশি প্রশ্ন আসে, তারপরে এই যে এরকম দিয়ে বলতে পারে হচ্ছে, মনে করো এটা হচ্ছে আয়নীকরণ শক্তি কার বেশি, পারমাণবিক আকার কার কম, ইলেকট্রন আসক্তি কার বেশি, এই টাইপের যে ব্যাপার স্যাপার আছে সব জিনিসগুলোই তো ক্লিয়ার হয়ে গেছে। তো এই টাইপ থেকেই অন্য কোনো মৌল দিয়ে দিতে পারে, তোমার মেইন জিনিসটা জানা থাকলে কিন্তু তুমি আনসার পারবা নাকি পারবা না? অবশ্যই পারবা। এজন্য বুঝে শুনে পড়ে যাইও। ভাইয়া কিন্তু সব টাইপ পড়াই ফেলছে, এবার নিজে শুধু প্র্যাকটিস করবে। ঠিক আছে, শামুক জিনকের খুলসে কি বর্তমান থাকে? শামুক জিনকের খুলসে থাকে তোমার হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, এটা মনে রাখবা, শামুক জিনকের খুলসে থাকে ক্যালসিয়াম কার্বনেট। ঠিক আছে, বলছে ত্রয়ী সূত্রকে সমর্থন করে কোনগুলা? তো ত্রয়ী সূত্র কি ভাইয়া? ত্রয়ী সূত্র হচ্ছে 3টা মৌলকে পারমাণবিক ভর অনুসারে সাজাইলে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক সংখ্যার, ভালো করে বুঝে, প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক হয়ে যায়। এটা হচ্ছে ত্রয়ী সূত্র। ঠিক আছে, এই যে লিথিয়ামের ভর 3 না, লিথিয়ামের ভর 7, লিথিয়ামের ভর 7, সোডিয়ামের ভর হচ্ছে আমাদের 23, পটাশিয়ামের ভর 39, এটা যদি হিসাব করো সোডিয়ামের ভর আমরা বের করে ফেলবো, এটা না জানলেও দেখো যে 7 আর 39 এই দুইটা যোগ করবো, প্রথম আর তৃতীয় মৌলের পারমাণবিক যোগ করে 2 দিয়ে ভাগ দিব, যোগ করলে আসে 46/2, দ্যাট মিন্স 23। দ্যাট মিন্স দেখো সোডিয়ামের সমান হয়ে গেছে, এটা ত্রয়ী মৌলকে সমর্থন করে। বেরিলিয়ামের ভর কত? 8, ম্যাগনেসিয়ামের 12, ক্যালসিয়ামের 40, এটা যদি হিসাব করো এই ম্যাগনেসিয়ামের 12 না, ম্যাগনেসিয়ামের ভর হচ্ছে 24, ম্যাগনেসিয়ামের ভর 24, পারমাণবিক সংখ্যা 12। ম্যাগনেসিয়ামের ভর কেমনে বের করবা? এই যে ক্যালসিয়াম মানে এই যে প্রথমটা এবং শেষটা যোগ করবা, যোগ করে 2 দিয়ে ভাগ দিবা, কত আছে? 48/2, 24 আসতেছে। সো ম্যাগনেসিয়ামের মানে সমান আছে, এটা ত্রয়ী সূত্র সমর্থন করে। এখানে যে 3টা আছে, কার্বনের কত ভাইয়া? কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12, নাইট্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 14, অক্সিজেনের পারমাণবিক ভর 16। নাইট্রোজেনের পারমাণবিক ভর হওয়ার কথা ছিল এই যে প্রথমটা এবং তৃতীয়টা যোগ করো, এরপরে 2 দিয়ে ভাগ দাও, এটা 13 হওয়ার কথা ছিল, বাট 14 আসছে, দ্যাট মিন্স এটা সমর্থন করে না, এটা 2 আছে। ঠিক আছে, এইভাবে এটা। ঠিক আছে, পূর্ণ বা অর্ধপূর্ণ অরবিটালে ইলেকট্রন বিন্যাসের নিয়ম মেনে চলে যে পরমাণু, পূর্ণ বা অর্ধপূর্ণ, দেখো আমরা এমনিতেই জানি অর্ধপূর্ণের জন্য যে ক্রোমিয়াম কি হয়ে যায়? 3d5 4s1 হয়ে যায়। ঠিক আছে, কপার হয়ে যায় পূর্ণ হওয়ার জন্য 3d10 4s1। কপারের নিচে দেখো, কপারের নিচে কিন্তু সিলভার আছে, কপারের নিচে সিলভার আছে, কপারের মতো সিলভারের ইলেকট্রন বিন্যাস হবে 1 2 3 আনসার। ঠিক আছে, বুঝতেছি? এরপরে অবস্থান্তর মূল্য গ্রুপ 14 না, গ্রুপ 8 11, আমরা জানি গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত
ঠিক আছে, মেইনলি 11 পর্যন্ত হচ্ছে এর অবস্থান্তর মূল্য। সো গ্রুপ 8, 11 এগুলো হচ্ছে আমাদের 3 থেকে 12 মধ্যে পড়ে। সো এই দুইটা হচ্ছে আনসার। ঠিক আছে, আর এটা তো 14টা অবস্থান্তর মূল্য নয়। ঠিক আছে, আয়নীকরণ শক্তি শ্রেণীতে উপর থেকে নিচে বৃদ্ধি পায়। শ্রেণীতে ক্ষেত্রে দেখো উপর থেকে নিচে গেলে আকার বাড়ে, তাহলে আকার বাড়লে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। ঠিক আছে, শ্রেণীতে উপর থেকে নিচে গেলে হ্রাস পায় না, শ্রেণীতে উপর থেকে নিচে গেলে আকার বৃদ্ধি পায়, এটা ভুল লিখছি। আয়নীকরণ শক্তি তো আকারের বিপরীত, তাহলে শ্রেণীতে কি গ্রুপে উপর থেকে নিচে গেলে আকার বাড়ে, আকার যদি বাড়ে তাহলে আয়নীকরণ শক্তি কি হবে, শক্তি কমবে। আকার বাড়লে আয়নীকরণ শক্তি কমবে, আয়নীকরণ শক্তি বৃদ্ধি পাবে না, আয়নীকরণ শক্তি কমবে উপর থেকে নিচে গেলে। পর্যায়ে ডান থেকে বামে হ্রাস পায়। ভালো করে, এটা হচ্ছে বাম, এটা ডান, তাহলে ডান থেকে বামে গেলে অবশ্যই আকার কমে, কারণ বাম থেকে ডানে গেলে আকার বাড়ে জানি। তো ডান থেকে বামে যদি আকার কমে, বাম থেকে ডানে আকার কমে, বাম থেকে ডানে গেলে আকার কমে, ডান থেকে বামে আসলে আকার বাড়ে। ডান থেকে বামে আসলে সে ডান থেকে বামে আসতেছে, ডান থেকে বামে আসলে আকার বাড়ে। আকার যদি বাড়ে তাইলে কিন্তু আমার আয়নীকরণ শক্তি হ্রাস পাবে, উল্টা হয়। তো এই 2 আর 3 আনসার, বুঝে আনসার দিও। ঠিক আছে, এরপরে বলছে এখানে এ ও জি প্রতীকী হতে ব্যবহৃত প্রচলিত কোনো মৌলের প্রতীক নয়, কোনটি অধিকতর ঋণাত্মক। আচ্ছা দেখো, ক্লোরিনের উপরে আছে, এটা হবে আমাদের ফ্লুরিন, এটা কি হবে, এটা হবে ফ্লুরিন। এরপরে অক্সিজেনের নিচে আছে, অক্সিজেনের নিচে কি থাকে, বা ক্লোরিনের আগে আছে, এটা সালফার হবে। সেইগুলোর মধ্যে আমরা হিসাব করাই লাগবে না, সবচেয়ে আকার ছোট ফ্লুরিনের বের হবে, এবং এমনিতেও জানি ফ্লুরিনের তো ঋণাত্মকতা সবচেয়ে বেশি। সো ফ্লুরিন হবে, ফ্লুরিন জি আনসার। ঠিক আছে, ওকে, বুঝতেছ? এখানে জি এর আকার ছোট, হ্যাঁ জি এর আকার সবচেয়ে ছোট, ফ্লুরিনের আকার সবচেয়ে ছোট। এটা যদি সিরিয়াল বের করো, এটার আকার সবচেয়ে বেশি হবে, এইচ গ্রেটার দেন ক্লোরিন হবে, কারণ এগুলো নিচে আছে, বামে যেটা আছে এটার আকার বেশি, এবং এই দুটার মধ্যে যখন কাউন্ট করবো অক্সিজেনের আকার এই জি থেকে বেশি হবে। তো জি এর আকার সবচেয়ে ছোট। ঠিক আছে, এর অধাতক ধর্ম বেশি, হ্যাঁ এর আকার সবচেয়ে বেশি, যার আকার বেশি তার অধাতক ধর্ম বেশি, অধাতক ধর্ম কম হবে, আকার অধাতক ধর্মের উল্টা। এর আকার বেশি তাইলে অধাতক ধর্ম কম হবে, এটা উল্টা বলে দিচ্ছে, হবে না। এ অপেক্ষা ক্লোরিনের আয়নীকরণ শক্তি বেশি, এ থেকে ক্লোরিনের আয়নীকরণ শক্তি বেশি। দেখো এ থেকে ক্লোরিনের আকার ছোট, এর আকার বড়, ক্লোরিনের আকার ছোট, ক্লোরিনের আয়নীকরণ শক্তি বেশি, কারণ আকারের সাথে আয়নীকরণ শক্তি উল্টা। সো 1 আর 3 আনসার, 1 আর 3 আনসার। হ্যাঁ 1 আর 3 আনসার, এখানে ভুল দিয়ে দিছি, এটা হবে খ 1 আর 3। এর অধাতক ধর্ম বেশি হবে না, এর দাতক ধর্ম বেশি হবে, তো এর আকার বড়, এবং জি এর আকার ছোট, এটাও ঠিক আছে। ঠিক আছে, 1 আর 3 হবে, এটাতে ভুলটা দাগাই দিছে। আনসার লেখা আছে, এটা কাছে লেখা আছে, এটা আমি ঠিক করে দিয়ে দিলাম, আনসার হবে ঘ। ঠিক আছে, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্লোরিন, ক্যালসিয়াম, আর্গনের সমান সংখ্যক ইলেকট্রন আছে কোনগুলোতে? আর্গন মানে কি 18টা। 18টা কোনটার আছে, নিচের কোন দুটিতে? দেখো ক্লোরিন মাইনাস মানে ক্লোরিন 17 একটা ইলেকট্রন গ্রহণ করছে, 18। ক্যালসিয়াম 2+ মানে ক্যালসিয়াম 20 দুইটা ত্যাগ করছে, ক্যালসিয়াম 20 2+ মানে দুইটা ত্যাগ করছে, 18। সোডিয়াম প্লাস মানে সোডিয়াম 11 একটা ত্যাগ করছে, দ্যাট মিন্স 10। ম্যাগনেসিয়াম 2+, ম্যাগনেসিয়াম 12 দুইটা ত্যাগ করছে, দ্যাট মিন্স 10। সো আর্গনের সমান কোনটাতে আছে? আর্গনের সমান আছে যে এই দুইটাতে, ক্লোরিন এবং ক্যালসিয়াম, এটাই আনসার। ঠিক আছে, এরপরে কি আরো আছে? এই যে উপরের যে আয়নগুলো 1s2 2s2 2 3 6 এর ইলেকট্রন বিন্যাস বিশিষ্ট, মানে কয়টা ইলেকট্রন? 10টা। এই যে সোডিয়াম প্লাসেও 10টা, ম্যাগনেসিয়াম 2+এও 10টা, ক্যালসিয়াম 2+এ কিন্তু 18টা ইলেকট্রন। সেটা হবে না, 1 আর 2 আনসার। ঠিক আছে, সো এতটুকুই আমাদের কেমিস্ট্রি চ্যাপ্টার 4 এর এমসিকিউ শেষ, আলহামদুলিল্লাহ। আমরা অলরেডি আজকে ক্লাস অনুযায়ী 1 2 3 4 কেমিস্ট্রির 3টা চ্যাপ্টার কমপ্লিট, কেমিস্ট্রি 1 2 3 4 সব কমপ্লিট। আশা করি খুব দ্রুত শেষ করে দিব। তোমরা জাস্ট ক্লাসটা দেখে ধুমাই এমসিকিউ সলভ করো, ইনশাআল্লাহ এমসিকিউতে আর কোনো সমস্যা থাকবে না। ব্যাস স্লাইড সব রেডি করে দিয়ে দিতেছি, তোমরা দ্রুতই সবকিছু পেয়ে যাবা।